আচ্ছা, আমরা আগে লাস্ট যেটা পড়েছিলাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, তাই তো? ক্যানোনিক্যাল ফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের। সেখানে আমি যে কন্ডিশন গুলো পেয়েছিলাম, ওই যে ডিসক্রিমিন্যান্ট মতো একটা জিনিস পেয়েছিলাম, সেটার উপর ডিপেন্ড করে তোর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কখনো ইলিপ্টিক হয়, কখনো প্যারাবোলিক হয়, কখনো হাইপারবোলিক হয়, এটা আমরা দেখেছিলাম, তাই তো? সেটাতে কি ছিল তোদের নিশ্চয়ই মনে আছে, ওই ডিসক্রিমিন্যান্টের মানটা তোর হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে তো? ওই জিনিসের মানটা যদি হচ্ছে গ্রেটার দ্যান, ওই জিনিসের মানটা গ্রেটার দ্যান হলে একরকম হয়, লেস দ্যান হলে একরকম হয়, গ্রেটার দ্যান হলে হয় হাইপারবোলিক, লেস দ্যান হলে হয় ইলিপ্টিক, আর ইকুয়াল টু 0 হলে হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ইকুয়াল টু 0 হলে হয় প্যারাবোলিক টাইপের। হ্যাঁ, ওখান থেকে আমরা দেখিয়েছিলাম, দেন ক্যানোনিক্যাল ফর্মগুলো কনভার্ট করা আমরা শিখেছিলাম, তাই তো? ওই যে জেনারেল ফর্ম অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না, a del 2z del x2 plus b del 2z del x del y plus c del 2z del y2 plus d del z del x plus ওই ফর্মটা e del z del y plus f xy z equal to আর একটা ফাংশন অফ xy। এই ফর্মে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন বা এইরকম ফর্মে লেখা হয়েছিল, আমার যত মনে হচ্ছে a zxx plus b zxy plus c zyy plus some function of কি ছিল যে x y z zx zy, এইটা this equal to 0। এই ফাংশনটার জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বার করছিলাম। ইফ দিস গ্রেটার দ্যান 0 তাহলে হাইপারবোলিক, দিস লেস দ্যান 0 তাহলে হচ্ছে ইলিপ্টিক, অ্যান্ড ইকুয়াল টু 0 হবে প্যারাবোলিক, ঠিক আছে? এটা করেছিলাম। এখন আমরা এর পরের চ্যাপ্টারে দেন তার রিলেটেড প্রবলেম, একটা ট্রান্সফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল, তার রিলেটেড প্রবলেম কিছু করা হয়েছিল। এর পরের চ্যাপ্টারে আমরা যেটা শুরু করছি এখন, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের যে ইকুয়েশন গুলো হয়, বিভিন্ন জিনিসের ইকুয়েশন, তার পার্টিকুলার কিছু টাইপ। দেখ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যা খুশি, নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক কিছু সলভ করা যায় না। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যা খুশি আমি সলভ করব, এটা হয় না। আমার ইচ্ছা মতো যা খুশি আমি সলভ করে দেবো, এটা হয় না। সলভ করতে গেলে নির্দিষ্ট টাইপের কিছু ইকুয়েশন নির্দিষ্ট বাউন্ডারি বা ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে তো সলিউশনটা হয়, ঠিক আছে? প্রথম যেটা করছে এই ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, সেটা কি প্রথমে দেখব, দেন সেটাকে কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন মানে কি? ধর হচ্ছে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে সবসময় ওরকম হবে এমন কোনো কথা নেই। না, তুই একটা কোন একটা জায়গায় একটা বাঁধা আছে, ধর এইখানে একটা তার বেঁধেছিস, এইখানে আটকে রেখেছিস, দেন তারের অপর প্রান্তটা মানে অন্য একটা প্রান্তটা তুই হাতে দিয়ে ধরেছিস, ঠিক আছে? এই তারটাকে দিয়ে ভার্টিক্যালি ওপর নিচে নাড়ানোর চেষ্টা করছিস। বুঝে দেখ আমি কি বলার চেষ্টা করছি। ভার্টিক্যালি এরকম করে নাড়ানোর চেষ্টা করছিস, যদি না রাস্তাটা দেখবি এইরকম একটা ওয়েভ ফর্ম করবে, তাই নাকি? মানে তুই বুঝে দেখ, আমি একটা তার একটা দেয়ালে ধর আটকে রেখেছি, অপর প্রান্তটা আমি টেনে ধরেছি সোজা করে, দেন হরাইজন্টালি ধরেছি, দেন একটা হাত দিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন করছি অপর প্রান্তটা ধরে, ঠিক আছে? তো তাহলে এই যে মোশনটা করছি, তাহলে এটা কেমন মোশন হবে তুই দেখবি হচ্ছে এরকম একটা ওয়েভ ফর্ম করবে। তুই করে দেখতে পারিস, যে কোনো স্ট্রিং নিয়ে বাড়িতে করে দেখতে পারিস, বা তুই অন্যভাবেও করতে পারিস। এমন নাই হতে পারে দুটো দিক আটকানো রয়েছে, দুটো দিকই আটকানো রয়েছে, দিয়ে কি করলে স্ট্রিংটার এই মাঝখানে বা কোন একটা জায়গায়, মাঝখানেই ধরতে এমন কোনো কথা, কোন একটা জায়গায় তোর ওপর দিকে একটু টেনে স্ট্রিংটাকে এরকম ভাবে টানলি, স্ট্রিংটাকে যদি টানিস তাহলে এই পজিশনে আসবে, দেন ছেড়ে দিলি। দুটো প্রান্ত থাকে, একটা কিছুই নেই, নর্মাল একটা যে ইলাস্টিক স্ট্রিং গুলোই নেই। আর এটার ক্ষেত্রে তুই দড়ি নিতে পারিস, এটা বড় অংশ যদি দেখতে চাই, সেটা হলো বড় দড়ি নিবি। আর এটার ক্ষেত্রে নর্মাল ছোট একটা ইলাস্টিক স্ট্রিং গার্ডার যেগুলো, সেগুলোই নে, দুই প্রান্ত কোনো জায়গায় বাদ, মিডিলটা ধরে টেনে ওপর দিকে জাস্ট ছেড়ে দে, দেখবে একটা ভাইব্রেশন হয়,
ঠিক আছে তো? যে ভাইব্রেশনটা তুই দেখতে পাবি সেই ভাইব্রেশনটা একটা ওয়েভ আকারে ফর্ম করে, একটা ওয়েভ, এই ধরনের একটা ওয়েভ হবে। কি হবে কি না বল, বুঝতে পারছিস? এই ধরনের একটা ওয়েভ হবে, হবে তো নাকি? হ্যাঁ স্যার। এই ধরনের একটা ওয়েভ হবে, এবং সময়ের সাপেক্ষে কি হবে, এই ওয়েভটা আস্তে আস্তে, তুই এমন তো নয় তুই যদি এরকম যেটা বলছি দুই প্রান্ত আটকানো রয়েছে, দেন এটা একটা মোশন কি হবে, এইরকম ভাবে যার মোশন হলো এরকম, দেন আস্তে আস্তে কি হবে, এইটা ক্রমশ কমতে 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 একটা সময় থেমে যাবে। আমরা এটাই দেখতে পাই, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই জিনিসটা। এই দুই প্রান্তে আটকে রাখি, আর এক প্রান্তেও যদি আটকে রাখি, এবার সারাক্ষণ যদি তুই আর একটা হাত দিয়ে সারাক্ষণ যদি ভার্টিক্যাল মোশনটা করতেই থাকিস, ওর মোশনটা এরকম হতেই থাকবে, সেটা শেষ হবে না। কিন্তু যদি জাস্ট একটা অংশ যদি টেনে ছেড়ে দিই, তাহলে কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখা যায় হচ্ছে থেমে যায়। তাহলে এই ধরনের একটা কার্ভের মতো, ওই ওয়েভ ফর্মের একটা কার্ভ, দিস কার্ভ, এই যে মোশনটা, দিস ইজ নোন অ্যাজ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে তো? ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, কারণ হচ্ছে এর যে মোশনটা হবে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, কার্ভটা টু ডাইমেনশনে ফর্ম করবে, বাট দ্য মোশন অফ দ্য কার্ভ ইজ ওয়ান ডাইমেনশনাল। কারণ হচ্ছে অ্যাট এনি টাইম এই এই কোন একটা পয়েন্টের পজিশন আইদার এদিকে হবে, আবার দেখ এইটা সবসময় এদিকে থাকবে না, কিছুক্ষণ পরে এটা আবার নিচে চলে আসবে, যে তখন আবার এটা এরকম হবে। বুঝে দেখ আমি কি বলতে চাইছি। কোন একটা পয়েন্ট, এই পয়েন্টটা কোন টাইমের সাপেক্ষে যদি আমি ভাবি, টাইমে বিভিন্ন টাইমে যদি কোন একটা কার্ভের ওপর কোন একটা পয়েন্ট ভাবি, এই যে ধর এই পয়েন্টটা এক সময় এখানে, তো এক সময় এখানে, এক সময় এখানে, এক সময় নিচেও চলে আসবে, মানে এই জাস্ট একটা পয়েন্টের কথা যদি আমি ভাবি, কারণ এটা এইরকম ভাবে বুঝতে, ওই একই পজিশনে থেকে আপ ডাউন মোশন করবে একটা পার্টিকুলার পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট অন দা ওয়েভ, ওই ওয়েভের ওপর আমি যদি ভাবি আপ ডাউন মোশন হবে। বুঝে দেখ কি বলছি, পার্টিকুলার পয়েন্টটা মানে এই পয়েন্টটা দেখবি এরকম একটা ভার্টিক্যাল মোশন করবে, বলে যেখানে যাবে আবার আবার এরকম করবে। কিন্তু আলটিমেটলি আমি রেজাল্টেন্ট যেটা দেখতে পাবো, মনে হয় যেন একটা ওয়েভ চলে যাচ্ছে, একটা ওয়েভ চলে যাচ্ছে। অনেক সময় দেখবে যে একটা বড় লং একটা যদি কোন একটা স্ট্রিং ফেলা থাকে, আমরা করি এক প্রান্ত থেকে একটা জাস্ট একটা জার্কিং দিয়ে, ধর ইয়ের ওপর ফেলা আছে, রাস্তার উপরে ফেলা আছে বা মাটি দিয়ে, একটা ভার্টিক্যাল একটা মোশন দিলাম, দেখবে একটা ওয়েভ আস্তে 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 এগিয়ে চলে গেল সামনের দিকে। লক্ষ্য করেছিস সেটা হয়? ধর একটা রাস্তার ওপর বা কিছুর উপর একটা বড় দড়ি ফেলা আছে, তুই এটা কি করলি, এখানে একটা জাস্ট এই মাথাটা ধরে ওপর দিকে তুলে না একটা হাত দিয়ে ভার্টিক্যাল ডাউনওয়ার্ডস মোশন দিলি, যদি মোশন দিস দেখবি একটা ওয়েভ ফর্ম করবে, সেই ওয়েভটা প্রথমে এখানে ফর্ম করবে, দিয়ে এটা না ক্রমশ আস্তে আস্তে এগিয়ে গিয়ে এখানে শেষ হয়ে যাবে, যদি এই দিকটা শেষ হয়। কি দেখেছিস সেটা? এটা খুব ন্যাচারাল ব্যাপার। তাহলে এই যে মোশনটা, এটাকে বলা হয় ওয়াই, জাস্ট একটা জার্কিং দিল, একটা ওয়েভ তৈরি হবে। কিন্তু এতগুলো ওয়েভ তৈরি হবে কখন? আমি যদি দিতেই থাকি ক্রমশ দিতেই থাকি, বা এটা যেহেতু এটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ আছে, যদি গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ না হয়, আমি যদি একটা প্রান্ত দেয়ালে আটকানো থাকে, আমি যদি একটাই জার্কিং দিই, তাহলে এটা প্রথম ওয়েভটা বড় হবে, দেন হচ্ছে আস্তে আস্তে কি হবে, এই ম্যাগনিটিউডটা কমে যাবে, কমতে 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 একটা সময় থেমে যাবে। বুঝে গেল? দিস ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ। ঠিক আছে তো? ওয়ান ডাইমেনশনাল কেন? এর যে একটা পার্টিকুলার পয়েন্টের মোশন ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে একটা স্ট্রেট লাইন বরাবর হয়, ভার্টিক্যাল লাইন বরাবর হয়, তাই ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে তো? এই ওয়েভ ইকুয়েশনটার প্রথমে ফর্ম করব, মানে এর করেসপন্ডিং যে ওয়েভটা হবে, ওই ওয়েভের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করব। ঠিক আছে, করেসপন্ডিং ওয়েভের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয় সেটা কি হয় আমরা ফর্ম করব, দেন সেই ইকুয়েশনটাকে কখন সলভ করা যায় না সেটা আমরা দেখবো, বা সলভ করলে কিভাবে সলভ করব সেটা আমরা দেখবো। বোঝা গেল এই ব্যাপার? আচ্ছা, তোরা যেহেতু ডিনামিক্স জাতীয় জিনিস পড়িসনি, তাই আমাকে আরেকটু বেশি বলতে হবে। তোরা ব্যাপারটা দেখ, যে কোনো মোশন, ইকুয়েশন অফ মোশনস, যে কোনো ইকুয়েশন অফ মোশন, তোরা মোশন ইন এ স্ট্রেট লাইন যে পড়েছিস, বা মোশন আন্ডার গ্র্যাভিটি, কোনো না কোনো জায়গায় অল্প স্বল্প যদি পড়ে থাকিস, ডিনামিক্স অফ এ পার্টিকেল পড়িসনি, রিজিড ডিনামিক্স পড়েছিস তোরা, সেটাও পড়িসনি। ঠিক আছে, কোনো ধরনের এই ধরনের ডিনামিক্স বা অ্যানালিটিক্যাল কিছু পড়িসনি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো ধরনের এই মোশন জাতীয় জিনিস সব না একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়া যায় করেসপন্ডিং এভরি এই ধরনের মোশন। আমরা যদি হচ্ছে বলি একটা পার্টিকেল গ্র্যাভিটির আন্ডারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করছে, নামছে, ধর হচ্ছে আমরা একটা ছাদ থেকে, তার কোন একটা এই সাইড থেকে একটা পার্টিকেলকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফেলে দিয়েছি আন্ডার গ্র্যাভিটি, আর কিচ্ছু করিনি, জি এর আন্ডারে,
তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে? আমরা এটা জানি, এটা তোরা করেছিস এইচএস লেভেলে, যে হচ্ছে ফিজিক্সে অল্প স্বল্প। ধর হচ্ছে অ্যাট এনি টাইম পি বি দ্য পজিশন টি, অ্যাট এ টাইম টি পি বি দ্য পজিশন সাচ দ্যাট এখানে এ পয়েন্ট এপি ইকাল টু এক্স, এপি ইকাল টু দি এক্স হয়। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হয়? d2x dt2 ইকাল টু এই মাইনাস জি হয় না, সরি প্লাস জি আন্ডার গ্র্যাভিটি। মানে নিউটনস ল অফ মোশন হচ্ছে এম ইনটু অ্যাক্সিলারেশন ইকাল টু এম জি, এম ক্যান্সেল আউট হয়ে যাবে, এম বি দ্য মাস অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি। তাহলে আমরা দেখতে পাই এটা d2x dt2 দিস ইজ ইকাল টু জি হয়ে যায়। তাহলে দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে তোরা হচ্ছে ইয়ের কাছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তোরা যদি ফিজিক্স পড়ে থাকিস দেখবে যে এক্স ডবল ডট ইকাল টু মাইনাস এক্স হয় না, মানে তোরা করে করছি এম এক্স ডবল ডট দিস ইকাল টু মাইনাস হচ্ছে এম মিউ এক্স, এরকম করতাম, এটা প্রপোর্শনাল টু হয়। দেন এখান থেকে এক্স ডবল ডট ইকাল টু এম কেটে গিয়ে মিউ এক্স মাইনাস মিউ এক্স, এটা করতি না তোরা? সিম্পল হারমোনিক মোশনে করেছিস তো নাকি ফিজিক্সে এইচএস লেভেলে? কিন্তু এগুলো সব আমাদের আবার ইয়েতে আগে অনার্সে পড়ানো হতো, সেকেন্ড ইয়ারেই পড়ানো হতো। এই যে ডিনামিক্স অফ পার্টিকেলের মধ্যে অনেক জিনিস ছিল। যে কোনো ধরনের মোশন যদি বলিস, যে কোনো হোয়াট এভার দ্য মোশন, তার করসপন্ডিং একটা ডিফারেন্সিয়াল, সেটা রিপ্রেজেন্ট করে বাই এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মোশন ইন এ কার্ভ হোক, সেন্ট্রাল অরবিট হোক, যে সেন্ট্রাল অরবিটের মোশন অনেক কিছু আছে, যে সব মোশনই কোনো না কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট হয়। তাহলে এই ওয়ান ডাইমেনশনাল যে হচ্ছে কার্ভের যে পজিশন, এই যে ইকুয়েশনটা, এটা ওয়েভ ইকুয়েশনটা, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায়। বাট এগুলো সব অর্ডিনারি ছিল, এগুলো এখানে এক্স ডবল ডট মানে d2x dt2, কিন্তু এখানে যেটা পাবো হচ্ছে বল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আবার একটা জিনিস বলি, লক্ষ্য করে দেখ, এই যে পজিশনটা কোন একটা পয়েন্টের, এধারে কার্ভের উপর এই পয়েন্টটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আমি একটা ভাইব্রেশন দিয়েছি, সেই ভাইব্রেশনে এই কত, এই যে এইখান থেকে এই দূরত্বটা কত, সেটা হচ্ছে এই এক্স, যদি আমি এটা এক্স অ্যাক্সিস বরাবর ধরে নিই অ্যান্ড এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে নিই, এই যে দূরত্বটা, এই ডিস্টেন্সটা দুটো জিনিসের উপর ডিপেন্ড। কোন একটা পয়েন্ট অ্যাট এনি টাইম, এই যে এইটাকে যে পজিশন, যে ইনিশিয়ালি যে পজিশনে ছিল, ইনিশিয়ালি তো সে হরাইজন্টাল ছিল, সেই পজিশন থেকে কত ডেভিয়েশনে রয়েছে, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই পয়েন্টটা অরিজিন থেকে কত দূরে, কারণ হচ্ছে এই পজিশনটার উপর, পজিশনটা কত দূরে, আর এই টাইমটা কত, সময়টা কত। ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এই একই পয়েন্ট বিভিন্ন সময়ে কিন্তু এখান থেকে দূরত্ব এইটা হবে, কিন্তু আমি যেটা বারবার বলছি যে এই পয়েন্টে যেরকম এই প্রতিটা পয়েন্ট এই লাইন বরাবর ওঠানামা করবে, তাহলে কোন একটা সময়ে হয়তো এই ম্যাক্সিমাম পজিশনে থাকলো, আবার কোন একটা সময়ে এই পজিশনে থাকলো, কোন একটা সময় নিচে আসলো, কিন্তু সেম এক্স এর জন্য। তাহলে এইটা, এই যে ডিভিয়েশন ফ্রম দ্য অরিজিনাল পজিশন, মানে ফ্রম দ্য হরাইজন্টাল পজিশন, এটা কিন্তু সাম ফাংশন অফ এক্স অ্যান্ড টাইম টি, এক্স অ্যান্ড টি এর ফাংশন হয় অ্যাট এনি টাইম, ওই ডিভিয়েশন ফ্রম দ্য হরাইজন্টাল পজিশন অফ দ্য স্ট্রিং। তাহলে সেটা কি হবে? ডিপেন্ডিং অন এক্স অ্যান্ড টি, শুধু এক্স এর উপর ডিপেন্ড করবে না, শুধু এক্স এর উপর ডিপেন্ড করবে না, কারণ এই একই এক্স এর জন্য ধর জাস্ট কোন একটা মুহূর্তে সে হয়তো এই পয়েন্টটা ওপর দিকে আছে, কোন একটা মুহূর্তে এই পয়েন্টটা নিচের দিকে আছে। ভাব, নর্মালি ভাব, আমি হচ্ছে স্ট্রিংটাকে এক হ্যান্ডে ধরে আর একটা অন্য দিকে আটকে রেখে আমি হচ্ছে একটা ভাইব্রেশন দিচ্ছি, স্ট্রিং এর ওপর একটা পার্টিকুলার পয়েন্ট করে নে, পার্টিকুলার পয়েন্ট ধরা আছে, আমি বললাম ওখানে একটা ওই গিট বেঁধে কালার করে দিলাম, একটা দড়িতে কালার করে দিলাম, দেন ওই পয়েন্টটার যদি মোশন দেখিস ভার্টিক্যালি আপ ডাউন করবে, এবং টাইমের সাপেক্ষে দূরত্ব তো ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে এক্স কোঅর্ডিনেট তো নির্দিষ্ট, কারণ ওই স্ট্রিংটা ওই ওর ওপর নির্দিষ্ট, কিন্তু পজিশনটা ওপর নিচে টাইমের ওপর ডিপেন্ড করে পজিশনটা ওপরে থাকবে না নিচে থাকবে না অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে ওই ডিভিয়েশন ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, এটা ডিপেন্ডিং অন এক্স অ্যান্ড টি, তার মানে দিস ইজ এ ফাংশন অফ টি, এক্স অ্যান্ড টি পাবো। ডিভিয়েশনটাকে ইউ ধরা হয়, ইউ ইজ দ্য ডিভিয়েশন ফ্রম দ্য অরিজিনাল পজিশন, দিস ইজ এক্স অ্যান্ড টি। তাহলে ওই ইউ এরই দিয়েই একটা রয়েছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল, যেহেতু দুটো ভেরিয়েবলের ফাংশন হয়ে গেল ডিভিয়েশনটা, দেয়ারফর একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। সিঙ্গেল ভেরিয়েবল হলে তোর হচ্ছে তোর বল সিঙ্গেল ভেরিয়েবল হলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, যেহেতু দুটো ভেরিয়েবলের ফাংশন, দেয়ারফর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে।
তাহলে আমরা প্রথমে এই ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করসপন্ডিং কি হয় সেটা আমি কনস্ট্রাক্ট করছি। ঠিক আছে, তো প্রথমে এই কাজটা করছি। তাহলে নিশ্চয়ই বুঝেছিস কনসেপ্ট। আচ্ছা, আমি কিছু উদাহরণ দিয়েছিলাম। আমি বলেছিলাম এক মাথা আটকে আর একদিকে করতে পারিস। আমি বলেছিলাম যে দুই মাথায় আটকে স্ট্রিং টানতে পারিস। এরকম হতে পারে স্ট্রিং ইজ ইনফাইনাইট, একটা এই ধরনের হতে পারে। স্ট্রিং ইজ ইনফাইনাইট মানে এদিকে কোথায় আছে জানি না, এদিকে কোথায় আছে জানি না, আমি মধ্যে থেকে একটা ওই রকম ভাইব্রেশন দিয়েছি। ঠিক আছে, তো তাহলে ওই রকম সেম জিনিসই হবে। এইগুলো ডিপেন্ড করে হচ্ছে ওই কন্ডিশন গুলো, যে স্ট্রিংটা কত, লেন্থ কত, একটা নির্দিষ্ট লেন্থের স্ট্রিং হতে পারে, ইনফাইনাইট লেন্থের স্ট্রিং হতে পারে, স্ট্রিং এর দুটো এন্ড আটকানো হতে পারে, স্ট্রিং এর একটা এন্ড আটকানো হতে পারে, স্ট্রিং এর কোনো এন্ড আটকানো না হতে পারে। বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন কেসে তোর হচ্ছে মোশন গুলো কি হবে, মানে ওইগুলো যেটা হবে সেটা বলছি, সেটা হচ্ছে তারপরে ওই পার্টিকুলার প্রবলেমে চলে যাবে, যে স্ট্রিংটা ইনফাইনাইট আর এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, বা স্ট্রিংটা বোথ সাইড আটকানো রয়েছে, তাহলে ইন দ্যাট কেস সলিউশন গুলো কিভাবে বার করবো সেক্ষেত্রে আসবে। বোঝা গেল? সেটা অন্য জিনিস আর এটা অন্য জিনিস। প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে ওই বল আচ্ছা ডেরিভেশন কি করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বানাবো। আমাকে জানতে হবে যে করসপন্ডিং ওয়েভ ইকুয়েশনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই জিনিসটা হয়, এটা হয়। ওয়েভ ইকুয়েশনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তোর হচ্ছে del 2u del x2 equal to c, sorry, del 2 del t2 equal to c square del tu del x2. This is the wave equation. এটা হচ্ছে this is known as the one dimensional wave equation. এটা হয়, কিন্তু এটা আসলো কোত্থেকে? প্রশ্ন হলো এই ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা আমি পেলাম কোত্থেকে? সেটার জন্য আমি ধরে নিলাম কি ওই ধরনের কিছু তো কন্ডিশন তো ধরতে হবে, স্ট্রিংটা কি আছে না আছে। আমি কন্ডিশন গুলো ধরে নিচ্ছি এই স্ট্রিং এর লেন্থ, ঠিক আছে, তো স্ট্রিং এর লেন্থ হচ্ছে এল, এবং স্ট্রিংটা আমি ওয়েভ ইকুয়েশনটা কনসিডার করছি, স্ট্রিং এর লেন্থ হচ্ছে এল, লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ হচ্ছে এল ধরে নিচ্ছি। এন্ড স্ট্রিংটা কি আছে ওই দুটো পয়েন্টের মধ্যে, ফিক্সড পয়েন্টের মধ্যে কিছু একটা আটকানো রয়েছে বা যাই থাকুক না কেন, একটা ফ্লেক্সিবল স্ট্রিং, ঠিক আছে, সামান্য ধর একটা স্ট্রেচ করেছি, স্ট্রেচ করে তো রয়েছে দুটো ফিক্সড পয়েন্টের মধ্যে আমি হচ্ছে আটকে রেখেছি বা যাই করি না কেন। এই অবস্থায় আমি ধরে নিচ্ছি আরো কিছু, ওই ডেনসিটি অফ দ্য স্ট্রিং ইজ হচ্ছে রো, মানে পার ইউনিট লেন্থ। স্ট্রিং এর তো লেন্থ থাকে, এবার ডেনসিটি বলতে কি এটা লেন্থ ডেনসিটি হয়, তাহলে পার ইউনিট লেন্থে মাস হচ্ছে রো, ঠিক আছে, পার ইউনিট লেন্থে মানে নির্দিষ্ট এক ইউনিট দৈর্ঘ্যের মাস, তার মানে ডেনসিটি হচ্ছে রো, ডেনসিটি অফ দ্য স্ট্রিং। টিটা ধরে নিচ্ছি টেনশন অফ দ্য স্ট্রিং, এবং হচ্ছে প্রতিটা পয়েন্টে টেনশন সমান ধরে নিচ্ছি। দেখ দুটো এই যে কোনো স্ট্রিং হলে না তার একটা টেনশন অ্যাক্ট করবে অলওয়েজ, কোনো না কোনো। যদি আমি আমি যদি এইদিকে এটাকে টানি তাহলে হচ্ছে ওর টেনশনটা টি এইদিকে অ্যাক্ট করবে, মানে বুঝেছিস? অলওয়েজ টেনশন থাকলে টি স্ট্রিং থাকলে তার একটা টেনশন থাকবে, এবং টেনশনটা এমন সাজ দ্যাট ইট ইজ কি হচ্ছে আমি ধরে নিচ্ছি ওই গ্র্যাভিটির থেকে অনেক বড়, লার্জ, মানে বেশ কিছু কন্ডিশন ধরা আছে আমি ওয়েভ ইকুয়েশন বার করতে গিয়ে। টেনশন ইজ লার্জার দ্যান গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটির থেকে অনেক বড়। যদি না হতো তাহলে দেখ ব্যাপারটা, আমি দুটো পয়েন্টের মধ্যে স্ট্রিং আটকে রেখেছি, স্ট্রিংটা হরাইজন্টাল থাকতো না। আমি চাইছি হরাইজন্টাল পজিশন অফ এ স্ট্রিং। যদি আমি লুজলি ধরে থাকি, এই এক পয়েন্টে আটকে রেখে আর এক মাথাটা আমি লুজলি ধরে আছি, তাহলে স্ট্রিংটা তো এইরকম ভাবে থেকে যেত না। বই দেখ, তুই একটা দড়ি নিয়েছিস, এক প্রান্ত ধর কোনো জায়গায় আটকে রেখেছিস দেয়ালে, আর এক প্রান্ত ধরে রেখেছিস কিন্তু খুব লুজলি। এই লুজ করে যদি ধরে থাকিস তাহলে তো ওটা বিয়ে হয়ে যাবে, নিচে ঝুলে যাবে, বুঝতে পারছিস তো? আমি টান করে ধরে রেখেছি, তার মানে কি টেনশনটা গ্র্যাভিটিকে নেগলেক্ট করে দিচ্ছে, তবেই ওই হরাইজন্টাল পজিশনটা আসছে। যদি এরকম হয় গ্র্যাভিটি ইজ সাচ দ্যাট ওই টেনশনটা অতটা বেশি নয়, তাহলে কি হবে, স্ট্রিংটা গ্র্যাভিটির এফেক্টটা দেখতে হবে, স্ট্রিংটা ঝুলে যাবে।
তেমন আমি হরাইজন্টাল পজিশন যদি চাই স্ট্রিং এর, তাহলে হচ্ছে টেনশনটা মানে তুই যে টেনে ধরে রেখেছিস স্ট্রিং এর, ওই টেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় কি, তুই যেটা স্ট্রিং এর যে টেনশনটা না, এটা তুই যত বেশি টানবি ঠিক অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিটলি এটা হচ্ছে টেনশনটা অ্যাক্ট করে। বোঝা গেল? তাহলে এটা ঝুলে যাবে না, তো টান টান করে ধরে রাখতে গেলে তাহলে গ্র্যাভিটিটা টেনশনটার ওপর গ্র্যাভিটিটা হচ্ছে কম হয়ে যাবে, গ্র্যাভিটিটা কম হলে তবে এটা হরাইজন্টাল থাকবে। বোঝা গেল? নিশ্চয়ই এটা বুঝেছিস। আর মোশন হচ্ছে আমি ধরে নিচ্ছি মোশন অফ দ্য স্ট্রিং এই খুব স্মল মানে খুব লার্জ, মানে সব সময় যখন ইকুয়েশন অফ মোশন করা হয় আমরা স্মল অংশের কথা চিন্তা করি। আমরা হচ্ছে বিশাল জোরে ভাইব্রেশন দিয়েছি, যত খুশি হাত ওপর নিচে করে নাচে, তাহলে আর সেই স্ট্রিং আর ওয়ান ডাইমেনশনাল। আমরা হচ্ছে স্মল ভাইব্রেশন দেবো সাজ দ্যাট এটা হচ্ছে এইরকম ভাবে মুভ করবে, ঠিক আছে? এন্ড মুভমেন্টটা হবে ট্রান্সভার্স ডিরেকশনে। ট্রান্সভার্স ডিরেকশন মানে হচ্ছে যে বরাবর স্ট্রিং শেড রয়েছে তার পারপেন্ডিকুলার বরাবর, ট্রান্সভার্স অর পারপেন্ডিকুলার। ট্রান্সভার্স ভাইব্রেশন বলে বা ট্রান্সভার্স ডিরেকশন মোশন বলে, বা হচ্ছে যে বরাবর স্ট্রিংটা রয়েছে তার পারপেন্ডিকুলার বরাবর এটা ভাইব্রেট করবে। ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার। এই কতগুলো কন্ডিশন আমি ধরে নেব, তারপরেই আমার ওই ইকুয়েশনটা পাওয়া যাবে। বোঝা গেল কি কি কন্ডিশন? হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ এল, per unit length density, per unit length mass is rho, that is density is rho, tension T of the string মানে যে টোটাল টেনশনটা প্রতিটা পয়েন্টে টেনশনটা সমান, এবং টেনশনটা লার্জার দ্যান গ্র্যাভিটি মানে ভেরি লার্জার দ্যান গ্র্যাভিটি সাজ দ্যাট দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি আমার থাকছে না, মানে মানে ঝুলে যাবে না, পরিষ্কার কথা আমি টেনে টান টান করে ধরে রেখেছি পরিষ্কার ভাষায়। অ্যান্ড যে ভাইব্রেশনটা স্মল, একটা ট্রান্সভার্স ডিরেকশনে স্মল ভাইব্রেশন হচ্ছে। ইন দ্যাট কেস আমার তোকে বার করতে হবে, বল ইকুয়েশন অফ মোশনটা কি হবে। বোঝা গেল কন্ডিশন গুলো তাহলে কি কি? তাহলে এই কন্ডিশনের আন্ডারে আমার করবে। এখানে 5.2 যে আর্টিকেলটা ওয়েভ ইকুয়েশন করা আছে তোদের, সেটা কিন্তু ডেরিভেশনটা করা নেই, বরং একটা সলিউশন ধরে নিয়ে উল্টো করছে, ওই সলিউশনটা পেলো কোত্থেকে, ঠিক আছে? আমি ডিরেক্ট একদম ম্যাথমেটিক্যালি ওয়েভ ইকুয়েশনটা ডিরাইভ করছি, মানে নর্মাল ইকুয়েশন অফ মোশন যেভাবে ডিরাইভ করে, যেহেতু তোরা ডিনামিক্স পড়িসনি তোদের এরকম মনে হবে, কিন্তু নর্মালি আমি এটা ডিরাইভ করার চেষ্টা করি। তার জন্য আমি করছি কি, আমি একটা দেখ এই যে স্মল একটা অংশ, এই যে স্মল অংশটা, এই একটা ওয়েভের একটা পার্ট আমি ধরে নিচ্ছি, এই পার্টটাকে আমি এনলার্জ করে ধরছি, তার মোশনটা কি হয় দেখছি। এই বড় এই যে ছোট একটা পার্ট, এই পার্টটা এনলার্জ করে আমি ধরলাম, মানে এই অংশটা, মানে এই বুঝলি এই মোশনের এই অংশটুকু আমি নিলাম। এই অংশটুকু নিয়ে এর উপর একটা এনি পয়েন্ট আমি ধরলাম, হচ্ছে প্রথমে দিস ইজ এ পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে একটা পয়েন্ট ধরলাম, তার কাছে আর একটা পয়েন্ট ভেরি নিয়ার, দিস ইজ অ্যানাদার পয়েন্ট ধরলাম, ঠিক আছে? তো সাজ দ্যাট এই পয়েন্টটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এইখান থেকে ও থেকে এই দূরত্বটা হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে এক্স, আর এই দিস ইজ ভেরি স্মল, দিস ইজ ডেল্টা এক্স। বোঝা গেল? এই দূরত্বটা খুব নিয়ার, বি ইজ ভেরি নেবার ইন দ্য নেবারহুড অফ এর খুব কাছে, এই ওয়েভের ওপর এর খুব কাছে অবস্থিত, ঠিক আছে? সাজ দ্যাট এই ও থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, অ্যান্ড হচ্ছে ওই এই দূরত্বটা এ থেকে বি এর মধ্যে এইখান থেকে এই দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স, মানে এক্স কোঅর্ডিনেট হিসাবে, ঠিক আছে? দেন দেখ আমি এইটুকু অংশ, এই যে এবি যে অংশটা এই এ থেকে বি, এই স্ট্রিং টুকুর আমি হচ্ছে মোশন কিভাবে হয়, এর উপর কোন ফোর্স কোন দিকে অ্যাক্ট করে আমি দেখার চেষ্টা করছি। লক্ষ্য করে দেখ, আমি যদি এই অংশটুকু এই অবস্থায় আছে ভাবি, ইন দ্যাট পজিশন এই অংশটুকুর এই দিকে একটা টেনশন অ্যাক্ট করবে, দিস ইজ T2, এই দিকে একটা টেনশন অ্যাক্ট করবে, দিস ইজ T1, ঠিক আছে? এই দুটো অংশে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, এইটার হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। বোঝা গেল? এ অ্যান্ড বি যে পজিশনটা, হরাইজন্টালের সঙ্গে আলফা, হরাইজন্টালের সঙ্গে হচ্ছে বিটা। তাহলে তাই যদি হয়, এই যে টেনশনগুলো, এই টেনশনগুলোর এই যে T1 এই বরাবর, T2 এই বরাবর, ঠিক আছে? তো এই টেনশনগুলোর হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টের কথা যদি আমি ভাবি, কোনগুলো হবে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? T1 হচ্ছে টেনশন এট দ্য পয়েন্ট, আমি ধরে নিচ্ছি T1 ইজ দ্য টেনশন at the point হচ্ছে A, and T2 is the tension at the হচ্ছে point B, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখ
এই পজিশনে তো এই স্ট্রিংটা এই পজিশনে রয়েছে, মানে এইখান থেকে তো এটা হরাইজন্টালি মুভ করবে না। এই এবি পার্টটা আমি যদি টোটাল একটা পয়েন্ট নেবো, এবি পার্টটা কি হবে, বিভিন্ন পজিশন টাইমের সাপেক্ষে নিচে যেতে পারে, ওপরে উঠতে পারে, যা মোশন হবে আপ ডাউন মোশন হবে। এই এবি অংশটা এই পাশে সরে যাবে না, অ্যালং এক্স অ্যাক্সিস মোশন হয়ে যাবে না। যে কোনো ওপর নিচে যেহেতু ভাইব্রেট করছে, একটা স্মল পার্ট অফ দ্য স্ট্রিং যদি কনসিডার করি, দিস পার্ট কি করবে, ওই পার্টটুকু ওপরে যেতে পারে, নিচে যেতে পারে, এই ভার্টিক্যালি একটা মোশন হতে পারে, কিন্তু তার হরাইজন্টালি মানে এক্স অ্যাক্সিস বরাবর সরে যাবে না। তাহলে কি হরাইজন্টাল যেহেতু মোশন হবে না, তারপর হরাইজন্টাল বরাবর তাহলে যে ফোর্স গুলো কাজ করবে একে অপরকে ব্যালেন্স করে যাবে। দেখ কখন মোশনটা হয়, মোশন তখনই হয় যদি সেই বরাবর কোনো ফোর্স থাকে। কিন্তু যদি আমার মোশন হবে না, কত ফোর্স আছে, মানে সেই বরাবর রেজাল্ট্যান্ট ফোর্স থাকে, আমার মোশন হবে না কখন, আমার ফোর্স দিলাম কিন্তু রেজাল্ট্যান্ট ফোর্স পার্টিকুলার একটা ডিরেকশন বরাবর যদি শূন্য হয়, তাহলে কোনো মোশন হবে না। বোঝা গেল? মোশন তখনই হবে পার্টিকুলার ডিরেকশনে রেজাল্ট্যান্ট ফোর্স যদি একটা পজিটিভ ভ্যালু থাকে, তবে সেই বরাবর মোশন হয়। ঠিক আছে তো? কিন্তু হচ্ছে মোশন হবে না কখন, যদি হচ্ছে পার্টিকুলার ডিরেকশন বরাবর কোনো হচ্ছে ইয়ে না থাকে। বোঝা গেল কি বললাম? আমি একটা ফোন ধরছি, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আমি যেটা বলার চেষ্টা করলাম এটা বুঝেছিস? এবি যে পার্টটা, এবি পার্টটার যে মোশন হবে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড, হরাইজন্টাল মোশন হবে না। এবার দেখ এখানে তো গ্র্যাভিটি ইজ ভেরি স্মল ধরে নিয়েছি, তার মানে এবি পার্টের ওয়েট বা স্ট্রিং এর ওয়েটের জন্য কোনো মোশনের ওপর এফেক্ট করবে না ধরে নিয়েছি, কারণ হচ্ছে স্ট্রিংটাকে আমি টান টান করে ধরে রেখেছি, সাথে গ্র্যাভিটির যে এফেক্টটা সেটা হচ্ছে নেগলেক্ট হয়ে যাচ্ছে, গ্র্যাভিটির এফেক্টটা ভেরি স্মল, বুঝেছিস তো? এইটা আমি ধরে নিয়েছি। তাহলে এই যে গ্র্যাভিটির এফেক্ট নেই, এবি অংশটা ভার্টিক্যালি আপ ডাউন হবে, সেটা হরাইজন্টালি মোশন হবে না, দেয়ারফর ওই হরাইজন্টাল এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্সটা কিন্তু শূন্য হবে। বা আমি বলতে পারি এই যে এইদিকে যে টেনশন রয়েছে T1 আর এই অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সঙ্গে আলফা রয়েছে, তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট কি হবে বলতো? T1 যে টেনশনের তার হরাইজন্টাল কম্পোনেন্ট এটা হয়ে যাবে যে T1 cos আলফা, কি তাই তো নাকি? অ্যান্ড হচ্ছে T2 যে ফোর্সের তার যে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে সেটা হবে কি বলতো? T2 cos বিটা, কারণ দিস ইজ বিটা, দিস ইজ হরাইজন্টাল লাইন, দেন হরাইজন্টাল কম্পোনেন্ট হয়ে যাবে দেখ হচ্ছে T2 cos বিটা। এই দুটো ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল যদি হয়ে যায় এবং ধরে নিবি হচ্ছে এটা দিস ইজ T, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তোর হচ্ছে কোনো ইয়ে থাকবে না, বল? তাহলে রেজাল্ট্যান্ট শূন্য, মানে এইদিকে টোটাল হরাইজন্টাল বরাবর ফোর্স যত, ওইদিকে টোটাল হরাইজন্টাল বরাবর ফোর্স তত। ইকুয়াল এন্ড অপোজিট হয়ে গেলে তোর হচ্ছে ব্যালেন্স করে যাবে, এইদিকে সমান হয়ে যাবে, তাহলে হরাইজন্টাল মোশন হবে না। দেওয়ার পর যেহেতু হরাইজন্টাল মোশন হয় না, দেওয়ার পর এই ঘটনাটা পাবো। বুঝে গেল? এবং এই ভার্টিক্যাল মোশন গুলো দেখ, ভার্টিক্যাল মোশন গুলো T1 একটা পাবো, এই যে এইটার যে ভার্টিক্যাল মোশন, মানে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট T1 এর, এইটা যদি cos আলফা হয় তাহলে এই কম্পোনেন্টটা কত রে? দিস ইজ T1 sin আলফা। আর এই কম্পোনেন্টটা কত? এটা যদি বিটা হয় এটা হবে T2, এটা হবে T2 হচ্ছে cos অফ sin অফ বিটা। দেখ এটা অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা অ্যাক্ট করবে ভার্টিক্যালি আপওয়ার্ড, তাই তো? এটা অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা অ্যাক্ট করবে ভার্টিক্যাল, কিন্তু ভার্টিক্যাল বরাবর একটা মোশন হচ্ছে, ভার্টিক্যাল বরাবর একটা মোশন হচ্ছে। এইবার ভার্টিক্যাল বরাবর যেহেতু মোশন হচ্ছে, তাহলে এখানে এই এবি পজিশনটা এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, নিচেও চলে আসতে পারে, এদিকেও চলে আসতে পারে। তাহলে ভার্টিক্যাল বরাবর যেহেতু মোশন হচ্ছে, তাহলে যে কোনো একটা আমি যদি পজিশনটা ধরে নিই অ্যাট এনি টাইম, এই এ পয়েন্টের পজিশনটা ইউ এক্স কমা টি,
একটা নির্দিষ্ট টাইমে, কারণ টাইমের ওপর ডিপেন্ড করে এক্স কোঅর্ডিনেট হয়তো চেঞ্জ হবে না, বাট টাইমের ওপর ডিপেন্ড করে এই এ পয়েন্ট এখানেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, ইন বিটুইন এই যে বরাবর যত থেকে যতর মধ্যে ভাইব্রেশন হবে তার মধ্যে যে কোনো একটা জায়গায় তোকে থাকতে পারে। তাহলে এটা হবে ভার্টিক্যালি আপওয়ার্ড, এটা হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অ্যান্ড ইউ উইথ দ্য পজিশন বা ডিভিয়েশন বলতে পারি, ডিভিয়েশন ফ্রম দা হচ্ছে অরিজিনাল পজিশন বা হরাইজন্টাল পজিশন। তাহলে যদি সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, আমি ধরে নিই যদি অ্যাপ্লাই করি দেন তাহলে এই বরাবর যে নিউটন সেকেন্ড ল অফ মোশন যদি আমি অ্যাপ্লাই করি পি ইকুয়াল টু এমএফ, সেটা যদি কি হবে দেখ অ্যাট এনি টাইমে, তাহলে অ্যাক্সিলারেশনটা হবে ডেল টু ইউ ডেল টি টু, মানে ইউ যেহেতু পজিশন, ইউ উইথ দ্য পজিশন, তাহলে এই ভার্টিক্যাল বরাবর যে মোশন হচ্ছে তাহলে ইউ এইখান থেকে এই দূরত্বটা যদি ইউ হয় অ্যাট এনি টাইম, এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, তাহলে তার অ্যাক্সিলারেশন হবে কি ডেল টি ইউ ডেল টি টু। এবার হচ্ছে তার মাসটা কত হবে, মাসটা লক্ষ্য করে দেখ হচ্ছে এই অংশটুকুর মাস হবে, ঠিক আছে, এই অংশটুকুর মাস দেখ, এটা এবি যদি ভেরি স্মল হয়, যে এবির যে দৈর্ঘ্য সেটা অ্যাকচুয়ালি ডেল্টা এক্স এর সঙ্গে সমান হবে। এবি তো ভেরি স্মল, এটা এবি খুব কাছে, তাহলে এবিটা একটা আর্ক মতো, বাট এবি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডেল্টা এক্স। পার ইউনিট লেন্থে মাস হচ্ছে রো, তাহলে এই এবি লেন্থের মাস কত, তাহলে হচ্ছে এবি লেন্থের মাস হচ্ছে রো ইন্টু ডেল্টা এক্স হবে, এবি লেন্থের মাস হবে রো ইন্টু ডেল্টা এক্স। তাহলে দেয়ারফর বাই নিউটনস ল অফ মোশন তোর কি হবে, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন, তাহলে মাসটা কত হবে রো ইন্টু ডেল্টা এক্স, তাহলে এম ইন্টু এফ, দিস ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল ফোর্স। এই বরাবর এক্সটার্নাল ফোর্স রয়েছে T2 সাইন অফ বিটা, আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক্সটার্নাল ফোর্স রয়েছে T1 সাইন অফ আলফা। বুঝলি কিনা বলতো, এটা বুঝেছিস সেটা? হ্যালো স্যার, কথা মাঝখানে কেটে কেটে গিয়েছিল, আর একবার একটু বলবেন? কোন জায়গা থেকে কেটেছিল বল। হ্যালো, যে এই যে ইকুয়েশনটা লিখলেন না এইটা এইখানটা থেকে আমি এটা যেটা বলছি দেখ, এই 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 হাইটটা ইউ, এ পয়েন্টের হাইটটা ফ্রম দিস পয়েন্ট ইজ ইউ। এবার দেখ ভাইব্রেশন যেহেতু আছে, তাহলে এই অংশটার ওয়েভ তো সারা জীবন এরকম থাকবে না, তার কোন একটা সময়ে পজিশনটায় এ পজিশনের পজিশন এই হাইট ইউ, ইউ এর হাইটটা কিন্তু অন্য একটা সময় ওপর নিচে, দেখ এই স্ট্রিংটা ওপর নিচে করবে, এটা ভাবতে হবে। একটা নির্দিষ্ট পয়েন্ট আমি বললাম দেখ একবার এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, কারণ এই পয়েন্টটা এই বরাবর ওঠানামা করবে, তাহলে এক্স কোঅর্ডিনেট সেম, বাট একটা পার্টিকুলার পয়েন্টের জন্য অন দ্য কার্ভ অন দ্য স্ট্রিং এফ এক্স কোঅর্ডিনেট সেম, বাট টাইমের উপর ডিপেন্ড করে এই হাইটটা ইউটা চেঞ্জ হবে, ইউটা আমি বলছি ডিভিয়েশন ফ্রম দ্য হরাইজন্টাল পজিশন। তাহলে ইউ যদি এটার উপর হয় তাহলে ইউ ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস, তাহলে অ্যাক্সিলারেশনটা অলওয়েজ এনি ফাংশন, মানে আমরা d2x ডবল ডেরিভেটিভ করি, x উইথ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম যদি t হয় তাহলে d2x dt2 আমার হয়ে যায় অ্যাক্সিলারেশন। কিন্তু এখানে ডেল টু, এখানে ইউ উইথ দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে তোর যদি নর্মাল নিয়ম বলিস d2u dt2 হওয়া উচিত, বাট ইউ ইজ এ ফাংশন অফ x and t, তাই এটা ডেল হয়েছে। ডেল অ্যান্ড ডি এর মধ্যে পার্থক্য এইটুকুই, ডবল ভেরিয়েবল ফাংশন হলে সেটা ডেল হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ডি হয়ে যায়। কি বুঝেছিস তো ব্যাপারটা কি বললাম? হ্যাঁ, তাহলে কি হয়ে যায়, নিউটন ল অফ মোশন কি জানি হচ্ছে এম ইন্টু এফ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স সাম অফ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাকচুয়ালি, মানে এম ইন্টু এফ। তাহলে এম হচ্ছে দেখ এই এবি যে লেন্থটা, এবি লেন্থের মাসটা কত, আমি এবি তে ভেরি স্মল, তো তাহলে এবির দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি আর সেটা অ্যাকচুয়ালি ডেল্টা এক্স, এই হরাইজন্টাল লেন্থটাই ধরছি, পার ইউনিট লেন্থে মাস আমার রো ধরা ছিল, তাহলে রো ইন্টু ডেল্টা এক্স, দিস ইজ দা হচ্ছে মাস, রো ইন্টু ডেল্টা এক্স, দিস ইজ দা হচ্ছে মাস অফ দা স্ট্রিং, এই এবি পজিশনে যে স্ট্রিংটুকু তার মাস, ঠিক আছে। তাহলে আমি এই যে মাস ইনটু অ্যাক্সিলারেশন, দিস ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স টোটাল। এক্সটার্নাল ফোর্স দেখ এই যদি T2 এটা হয়, T2 সাইন বিটা, এটা T2 সাইন বিটা, এটা আপওয়ার্ড হবে, আর T1 যদি এটা হয় T1 সাইন আলফা, এটা T1 সাইন আলফা, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে। তাহলে দেখ এটা উপর দিকে এটা নিচের দিকে, আর ইউ পজিশন মাপছি ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, দেয়ারফর এমএফ
ইকুয়াল টু ওই ডিরেকশনে বরাবর t2 sin বিটা, নিচের দিকে হচ্ছে t2 sin আলফা। তাহলে এই জিনিসটা আমার পাবো। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন রো ডেল্টা এক্স ডেল টু ডেল টি টু। এটা ডেল্টা কেমন হলো, আমরা d2 u dt2 লিখতাম যদি হচ্ছে ইউ অনলি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হতো, যেহেতু ডাবল ভেরিয়েবল ফাংশন এটা আমি ডেল করেছি। দিস অ্যাকচুয়ালি t2 sin বিটা মাইনাস t1 sin আলফা। আর হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট, কারণ হচ্ছে কি দে আর হরাইজন্টাল বরাবর এবি অংশের কোনো মোশন হবে না। আমি কি ধরে নিয়েছি, এই t1 cos আলফা ইকুয়াল টু t2 cos বিটা ইকুয়াল টু t, আমি এটা ধরে নিয়েছি। তাহলে আমার এত দূর পর্যন্ত আমি পেলাম। এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনটাকে আমি ভাগ করে দিচ্ছি t দিয়ে, এই যে t ধরেছি t দিয়ে ভাগ করে দিচ্ছি। t দিয়ে যদি ভাগ করে দিস তাহলে রো বাই t ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল টু ইউ ডেল t2 ইকুয়াল টু t2 বাই t cos অফ বিটা মাইনাস t1 বাই t1 বাই b cos বিটা কেন সাইন বিটা, সাইন বিটা এটা হচ্ছে সাইন আলফা। এবার দেখ এইখান থেকে তুই t2 বাই তুই ই এর মান পেয়ে যাবি। এই যে এখান থেকে যেহেতু t ধরেছি, এই যে t1 বাই t and t2 বাই t, t1 বাই t and t2 বাই t কি পাবি, এটা t1 বাই t মানে 1 বাই cos আলফা, t2 বাই t এই যে এখানে ধরা ছিল না, t1 cos আলফা ইকুয়াল টু t2 cos বিটা, দিস ইজ ইকুয়াল টু t। তাহলে হচ্ছে t1 বাই t ইকুয়াল টু 1 বাই cos আলফা, আর t2 বাই t দিস ইজ ইকুয়াল টু 1 বাই cos বিটা। তাহলে এইগুলো যদি মান বসিয়ে দিস, t2 বাই t মানে হচ্ছে 1 বাই cos বিটা, আর t1 বাই t হচ্ছে 1 বাই, এটা যদি সব বসিয়ে দিস তাহলে 1 বাই cos বিটা ইন্টু সাইন বিটা মাইনাস 1 বাই cos আলফা, তাহলে tan বিটা এটা পেয়ে যাবে হচ্ছে দিস ইজ tan বিটা মাইনাস হচ্ছে tan আলফা, tan বিটা বাই tan আলফা এটা পেয়ে যাচ্ছি। তাহলে tan বিটা বাই tan আলফা এটা হচ্ছে, tan বিটাটা কি হবে স্লোপ, দেখ লক্ষ্য করে tan বিটা এটা স্লোপ, এই কার্ভ যেটা ফর্ম করবে এটা যদি বিটা অ্যাঙ্গেল করে টেনশনটা, তাহলে হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ অ্যাট পয়েন্ট বি, আর tan আলফা হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ অ্যাট দ্য হচ্ছে পয়েন্ট এ। ঠিক আছে, tan আলফা হচ্ছে স্লোপ অফ দ্য পয়েন্ট মানে কার্ভ, তাই তো। এটা tan বিটাটা কি, যেহেতু বিটাটা এই টেনশনটা মানে টেনশনটা এই পয়েন্টে টেনশনটা হরাইজন্টালের সঙ্গে হচ্ছে ইয়ে অ্যাঙ্গেল করেছে। এবার দেখ এই টেনশনটা অলওয়েজ ট্যানজেন্ট, এই যে কার্ভ হলো এখানে ট্যানজেন্ট বরাবর, তাহলে হচ্ছে ট্যানজেন্টের অ্যাঙ্গেল, তাহলে দিস ইজ দ্য স্লোপ। তার মানে এখানে আমি পাবো দিস ইজ, মানে আমি এটা পেলাম, আমি ওই পাশে লিখছি তোর হচ্ছে রো বাই টি ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল টু ইউ ডেল t2, দিস অ্যাকচুয়ালি পেয়েছি tan অফ বিটা মাইনাস হচ্ছে tan অফ আলফা। এবার tan বিটাটা হচ্ছে, tan অফ বিটাটা এটা tan অফ আলফাটা হচ্ছে স্লোপ, স্লোপ মানে ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স, and tan বিটাটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই at x plus delta x। আচ্ছা এবার আমি বলছি ডেল কেন লিখেছি, যদি ইউ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন না ডাবল ভেরিয়েবল, ইউ যদি অনলি ফাংশন অফ এক্স হতো তাহলে ডিউ ডিএক্স লিখতাম, ইউ যদি অনলি ফাংশন অফ এক্স হতো তাহলে আমরা কি লিখতাম, ওটা ডিউ ডিএক্স। যেহেতু ওটা ফাংশন অফ ইউ এন্ড টি, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় স্লোপ। এনি ফাংশন এর উইথ এক্স অ্যাক্সিস এর কত অ্যাঙ্গেল করেছে তার যদি স্লোপ বার করতে হয়, tan অফ সামথিং হয় সাম অ্যাঙ্গেলটা, সেটা কত হয় ওই ফাংশনটাকে যেহেতু এক্স সাপেক্ষে কত অ্যাঙ্গেল করেছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এটা ডেল কেন লিখেছি, ডিউ ডিএক্স আমরা লিখে অভ্যস্ত, আলফা বি দ্য অ্যাঙ্গেল যদি হয় তাহলে, বা ডিওয়াই ডিএক্স ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। তাহলে এখানে ডেল লিখেছি কেন, যেহেতু ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। তাহলে tan আলফার মান এটা, tan বিটার মান এটা, তুই এই ইকুয়েশনে বসাতে পারবি। দেয়ারফর রো বাই টি ইনটু ডেল্টা এক্স ইনটু ডেল টু ইউ ডেল t2 দিস ইকুয়াল টু, এটা মানে লিখতে পারবো হচ্ছে ডেল ইউ এটা ডেল এক্স, সরি ডেল ইউ ডেল এক্স অ্যাট কোন পয়েন্টে, অ্যাট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স পয়েন্টে, আর মাইনাস হচ্ছে ডেল ইউ ডেল এক্স অ্যাট কোন পয়েন্টে, অ্যাট হচ্ছে এক্স পয়েন্টে। হলো, আমি করলাম কি এই ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে রো বাই টি থাকলো ইন্টু ডেল্টা ইউ ডেল্টা টি, দিস ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল্টা এক্স পয়েন্টে মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট এক্স পয়েন্টে বাই ডেল্টা এক্স।
টেকিং লিমিট বোথ সাইড অ্যাজ ডেল্টা এক্স টেন্ডস টু 0। যদি লিমিট নিয়ে নিস তাহলে এই পাশেতে কিছু নেই ডেল্টা এক্স এর ফাংশন, তাহলে রো বাই টি ইন্টু ডেল টু ইউ ডেল টি টু পাবো। এই সাইডে যদি লিমিট নিয়ে নিস, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 হচ্ছে ডেল ইউ ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স বাই ডেল্টা এক্স। রাইট সাইডের ভ্যালুটা কত রে? আমি যেটা করেছি রাইট সাইডের ভ্যালুটা কত পাবো তাতে? লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 del u del x at x plus delta x and del u del y at x by delta x। রাইট সাইডের ভ্যালুটা কত হবে? ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস পড়েছিস? del 2 del 2 del 2 del x del x স্কয়ার। হ্যাঁ এটা জানিস তোরা এরকম করেছিস। দেখ f x at ওই x plus delta x comma y minus f x at x comma y by delta x limit delta x tends to 0। এই ফর্মটা ডবল ভেরিয়েবল ফাংশনে delta x tends to 0, তাহলে এটা হয়ে যায় আলটিমেটলি fxx at x comma y, তাই না? u যদি ফাংশন, তার মানে কি এটা u এর ডেরিভেটিভ, মানে ux at ওই x plus delta x comma t, এটা হবে ux at x comma t by delta x। তাহলে সেটা লিমিট হয়ে যাবে, দিস লিমিট হয়ে যাবে del টু ইউ del x টু del টু ইউ del x টু। তাহলে এইখান থেকে দেখ তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে ইকুয়েশনটা, তো ওই ফর্মটা আসে, তুই গুণ করে দে ওইটাকে, এটা দিয়ে গুণ করে দে। আর এটা রো বাই টি ছিল del টু ইউ del টি টু, এখান থেকে আর del টু ইউ del টি টু দিস ইজ ইকুয়াল টু টি বাই রো del টু ইউ del x টু। এই টি বাই রো, টি হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং, এই টেনশনটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে টেনে ধরে রেখেছিলাম প্রথমে, দেন ভাইব্রেশন দিয়েছিলাম। রো হচ্ছে ডেনসিটি পার ইউনিট লেন্থ, তাহলে এটার একটা ভ্যালু দিস ইজ সি স্কোয়ার ধরা হলো, দিস ইজ সি স্কোয়ার। রো বাই টি এর মান আমি কনসিডার দিস ইজ সি স্কোয়ার, এই ধরে নিই। তাহলে del টু ইউ del টি টু ইকুয়াল টু সি স্কোয়ার del টু ইউ del x টু। দিস ইজ দ্য ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। তোদের দেখ এই জিনিস কিন্তু এখানে করা নেই, তোদের একটা কিছু একটা বই যেটা করেছে ওই একটা ইউটাই ধরে নিয়েছে, ইউটা পেলো কোত্থেকে? ঠিক আছে, আমরা তো ওই জিনিস করিনি, আমরা ডিনামিক্স এর ওই জিনিস করিনি, ডিনামিক্স ওখান থেকে করলে হবে না। ইউটা ধরে নিলাম, দেন ডেরিভেটিভ করে এলিমিনেট করে দিলাম, হ্যাঁ কনস্ট্যান্ট কে এন্ড আলফাকে এলিমিনেট করে তুই হচ্ছে ইকুয়েশন বানিয়ে ফেললাম, সেটা তো হবে না, তাই না? এটাই হচ্ছে ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল। এইবার এই ওয়েভ ইকুয়েশনটাকে আমরা সলভ করব, সেটা কিভাবে সলভ করব ব্যাপারটা এরকম, কিভাবে সলভ করবো? আচ্ছা, এটার থেকে এর করেসপন্ডিং ক্যানোনিক্যাল ফর্মেও রিডিউস করা, এটা তো একটা জেনারেল ফর্মের ইকুয়েশন, del টু del টি টু এই ফর্মটা। এই যে জেনারেল ফর্মটা কি হয় তোদের মনে আছে নিশ্চয়ই? আমি টি এর সাপেক্ষে যদি ভাবি, এ del টু ইউ তোর হচ্ছে del টি টু প্লাস হচ্ছে বি del টু ইউ del এক্স del টি প্লাস হচ্ছে সি del টু ইউ del এক্স টু, তারপরে প্লাস হচ্ছে এফ অফ ফাংশন অফ টি, তারপরে ই এক্স ইউ, তারপরে del u del x del u del t, this is equal to 0। এখানে যেহেতু u is a function of x and t, না আগে যদি z is a function of x and y হতো তাহলে হচ্ছে del 2 z del x 2 del 2 z del x del y এসব করতাম। এখানে যদি u is a function of x and t তাহলে এইটা হবে জেনারেল ফর্ম। এই জেনারেল ফর্মের সঙ্গে যদি কম্পেয়ার করিস, তুই লক্ষ্য করে দেখ, তুই এইটা তুই পেয়ে যাবি a সমান পেয়ে যাবি 1, b সমান পেয়ে যাবি 0 and c সমান পেয়ে যাবি মাইনাস সি স্কোয়ার, তাই না? c সমান পেয়ে যাবি মাইনাস সি স্কোয়ার, তাহলে b স্কোয়ার মাইনাস যদি 4ac বার করিস কি পাবি? b স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি বার করিস তাহলে b স্কোয়ার তো 0 মাইনাস 4ac, তাহলে এর মান 1, c এর মান হচ্ছে আবার c স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার, তাহলে দেখা যাচ্ছে এটা পাবি আলটিমেটলি মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, সরি। তাহলে দিস অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে এটা অলওয়েজ কি পাচ্ছিস? এটা গ্রেটার দ্যান 0, কারণ এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট,
রো বা এটা সি স্কোয়ার ধরার কারণ আছে, বলে সি ধরলাম না কেন, এটা সি স্কোয়ার ধরার কারণ আছে, কারণ টেনশন রো এগুলো হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, ডেনসিটি কখনো কারোর নেগেটিভ হয় না, টেনশনটা আইদার থাকবে নয় থাকবে না হতে পারে, আইদার তুই টেনশন নেই আর স্ট্রিং থাকলে টেনশন থাকবেই, সে যদি তার একটা নির্দিষ্ট অবস্থায় ধরে রাখিস বা কোনো পজিশনে রাখিস সে টেনশন তো অ্যাক্ট করবেই, যদি এমনি বিছানার উপর ফেলে রাখিস আর টেনশন কোথায়, তুই দুটোর পয়েন্টের মধ্যে আটকে রেখেছিস কোনো না কোনো টেনশন, তাহলে সেটা পজিটিভ ভ্যালু আছে, ঠিক আছে তো, তাহলে দেয়ারফর সি স্কোয়ার ইজ পজিটিভ, রো সি স্কোয়ার 4c স্কোয়ার তাহলে পজিটিভ, তাহলে এটা পজিটিভ হয় কখন, হাইপারবোলিক, তাহলে এটা হচ্ছে হাইপারবোলিক টাইপের একটা ইকুয়েশন হবে, তাহলে ওয়েভ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের যদি আমি টাইপ করি হয়, তাহলে এখান থেকে তুই ইচ্ছা করলে ক্যানোনিক্যাল ফর্মেও রিডিউস করতে পারবি, আগে যেভাবে ক্যানোনিক্যাল ফর্ম করলি সেইভাবে তুই ক্যানোনিক্যাল ফর্মেও রিডিউস করে ফেলতে পারবি, বুঝে গেল, আমি ওইটার মধ্যে যাচ্ছি না, আমি এবার এটার সলিউশন করার চেষ্টা করছি, এই যে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন আমি যেটা পেলাম সেটাকে আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে তো, সলিউশন অফ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, প্রথমে আমি জেনারেলি জাস্ট জেনারেল মেথডটা বলি, তারপরে একটা পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিভাবে সলিউশন করা হয় আমরা দেখব, ঠিক আছে, তাহলে প্রথমে যে মেথডটা করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আছে 641 পেজে, দেখ হচ্ছে সলিউশন অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বাই সেপারেশন অফ ভেরিয়েবলস মেথড, সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে করা আছে, সেপারেশন অফ ভেরিয়েবল মানে দেখ সলিউশনটা কি হবে, যেহেতু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোর হচ্ছে del 2u del t2 ইকুয়াল টু সি স্কোয়ার তোর হচ্ছে del 2u del x2 এইটা, তাহলে এর যে সলিউশন যেটা বেরোবে সেটা হচ্ছে ইউ ইন টার্মস অফ ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, কারণ অ্যাট এনি টাইম ডিভিয়েশনটা ডিপেন্ডিং অন দ্য পজিশন, কোন শুধু পজিশন না, পজিশন অ্যান্ড টাইম, মানে এক্স কোঅর্ডিনেট যাবে না, এক্স কোঅর্ডিনেট উইথ টাইম তার উপর ডিপেন্ড করবে, তাহলে এর সলিউশনটা বলে বেরোবে ইউ যেটা বেরোবে সেটা ফাংশন অফ এক্স অ্যান্ড টি, আমি ধরে নিচ্ছি এই যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স টি কে এটা সাম ফাংশন অফ এক্স অ্যান্ড সাম ফাংশন অফ টি আকারে লেখা গেল, মানে ভেরিয়েবল সেপারেট করে লেখা গেল, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, এটা লেখা যাবে কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে এইটাকে লেখা গেছে, দিয়ে যেভাবে সলিউশন করব সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, বোঝা গেল, মানে দুটো ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে সেপারেট করে আমি সলিউশন করার ট্রাই করছি, দুটো বোঝা গেল, দুটো ভেরিয়েবলকে, যেহেতু ইউ ইজ এ deviation from the original position বা from the horizontal position, we find u মানে আমরা u বার করতে চাইছি, we try to find u as a function of x and t, but এই ফর্মে some function of x into some function of t, এমন নয় যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এটা করতে পারবো, এটাও ব্যাপার আছে, করতে পারবো কিনা দেখে আমি ধরে নিচ্ছি এইভাবে করার চেষ্টা করছি, যদি দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সব সময় আমরা সলভ করি না, উল্টো কাজটা করি, ইফ পসিবল লেট আমরা যেমন ছোটবেলায় করতাম যে y equal t to the power mx be a non-zero trial solution of the given differential equation, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করতাম আমরা ধরে নিলাম ইফ পসিবল লেট y equal to, আমরা কখনো ডিরেক্ট সলভ করি না, দেখেছিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরেক্ট সলভ করেছিস, ওই ডিফারেনশিয়াল আমরা ধরে নিতাম ইফ পসিবল লেট y equal to mx প্লাস এই যে যেগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতাম e টু দি পাওয়ার mx অক্সিলারি mx বি এ নন জিরো ট্রায়াল সলিউশন, দেন m এর মান বেরোতো, আমরা ধরে নিতাম একটা সলিউশন, দেন m এর কিছু কন্ডিশন বেরোতো, তার উপর দেখতাম হ্যাঁ এটা তো সলিউশন হয়, সলিউশন হলে তাদের আবার আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে গুণ করে অ্যাড করে দিলে আবার সেটা সলিউশন হয়, এই কাজটা আমরা করতাম, উল্টো মেথড করতাম, আমরা সলিউশন ধরে নিয়ে সলিউশন বার করার চেষ্টা করতাম, এখানেও সেটা করছি, ইফ পসিবল লেট দিস ইজ দা ইউ এক্স কমা টি ইকুয়াল টু এক্স অফ এক্স এন্ড টি অফ টি, মানে দুটো ভেরিয়েবলকে আলাদা আলাদা করে দিয়েছি, এটা হচ্ছে সলিউশন অফ দা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন del 2u del t2 ইকুয়াল টু এই জিনিসটা, তাই যদি হয় তাহলে এখান থেকে del u del t বার কর না, এখান থেকে del u del t বার কর, মানে এইটাকে যেহেতু এটা ফাংশন অফ এক্স এন্ড ফাংশন অফ টি আলাদা হয়ে গেছে, del u del t মানে তোর চলে আসবে এটা, দেখ হচ্ছে x অফ x পড়ে থাকবে, আমি x অফ x এ সিম্পলি x লিখছি, আর এটা দেখ চলে আসবে, এটা যেহেতু এখন দুটো আলাদা আলাদা ভেরিয়েবল, তাহলে এই x এর ফাংশনের ডেরিভেটিভ হবে না, এইটার ডেরিভেটিভ হবে, এবার এটা যদি শুধু সিঙ্গেল ভেরিয়েবল t ফাংশন তাহলে এখানে ডেল না লিখে dt হয়ে যাবে, কি বুঝতে পারছিস কি বললাম,
যেহেতু ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, বাট এই পাশেরটা দুটো আলাদা আলাদা ভেরিয়েবলের ফাংশন। তারপর যখন ডেলিউ ডেল টি করবো, এক্স এর ডেরিভেটিভ হবে না উইথ রেসপেক্ট টু টি, এক্সটা পড়ে থাকবে, এর ডেরিভেটিভটা উইথ রেসপেক্ট টু টি হবে, বাট আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি ইজ এ ফাংশন অফ টি অনলি, তাহলে এটা ডিউ ডিটি লিখতে পারবো। সিমিলারলি ডেল টু ইউ ডেল টি টু তুই পেয়ে যাবি এক্স ইন্টু ডি টু ইউ ডিটি টু, কারণ এক্স এর ডেরিভেটিভ হবে না। সিমিলারলি আবার যখন এটা করব ডেল টু ইউ ডেল এক্স টু বার করব, দেন ইন দ্যাট কেস আমি এটা পেয়ে যাব, কি পাবো বলতো, এটা হচ্ছে এই টি পড়ে থাকবে ইন্টু ডি এক্স ডিটি ডি টু এক্স ডবল একবারে করে ডি এক্স টু। এইগুলো মানগুলো না, এই যে এইটার মান এটা পেলাম, এটার মান এটা পেলাম, এখানে বসিয়ে দে। এখানে যদি বসিয়ে দিস তাহলে হচ্ছে এক্স ইন্টু ডি টু ইউ ডিটি টু ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু টি ইন্টু ডি টু ইউ ডিএক্স টু। তাই তো, এই জিনিসটা পাবো। তাহলে দেখো টি এর ফাংশন গুলো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ এন্ড টি এর ফাংশন গুলো, ইউ কেন লিখলাম রে, এটা ডি, এটা টি হবে, এটা হচ্ছে টি ছিল, এটা টি হবে, টি এর সাপেক্ষে, এটা ঠিক লিখেছি, এটা টি হবে। তাহলে এটা হচ্ছে এটা হবে এক্স ইন্টু ডি টু টি ডিটি টু ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু টি ডি টু এক্স ডি এক্স টু। এক্স এর সঙ্গে এক্স এর ফাংশন, টি এর সঙ্গে টি এর ফাংশন নিয়ে চলে আসে, তো 1 বাই সি স্কোয়ার টি এটা রাখলাম ইন্টু ডি টু টি ডি টি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু ডি টু এক্স ডি এক্স স্কোয়ার 1 বাই এক্স। এটা সমান, আমি এইটা সমান, আমি একটা কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি, দিস ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে, আমি সে ধরে নিলাম, ঠিক আছে তো। আচ্ছা এই কে ধরলাম কি করে, আমি কে যে বলে নিলাম, এটা যে কনস্ট্যান্টই হবে তার কি কারণ, আমি বললাম আচ্ছা এই মানটা যাকে এটা করেছি দিস ইকুয়াল টু দিস, আমি বললাম দিস ইকুয়াল টু কে, মানে আমি তো এইখানে কে ধরতে পারতাম, মানে এটা সমান হচ্ছে কে বলতে পারতাম, দেন কিছু একটা করতে পারতাম, আমি তা করিনি, এইটা সমান কে ধরলাম, কিন্তু এটা ধরিনি এটা কে হবে কিনা বা এটা কোনো কনস্ট্যান্ট হবে কিনা, আমি বলছি কে সে হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট। কেন বলতে পারবি কে কেন কনস্ট্যান্ট হবে, কেউ কি বলতে পারবি? স্যার ওই একবার মানে দুটো যেহেতু টি আর এক্স, হ্যাঁ দুটো আলাদা ভেরিয়েবল, মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি ইজ এ ফাংশন অফ স্মল টি অনলি, তাহলে তাকে ডেরিভেটিভ করেছি এবং টি এর ফাংশন দিয়ে কিছু দিয়ে ভাগ করেছি, তার মানে আবার এক্স ইজ এ ক্যাপিটাল এক্স ইজ এ ফাংশন অফ স্মল এক্স অনলি, দেন তাকে ডেরিভেটিভ করেছি আবার এক্স 1 বাই এক্স দিয়ে ভাগ করেছি, বাট দে আর ইকুয়াল, তাহলে টি এর ফাংশনটা আর এক্স এর ফাংশনটা ইকুয়াল তখনই হবে যদি কনস্ট্যান্ট হয়। এখানে যদি টি এর ফাংশনটা যদি কোনো টি ইনভলভ থাকতো, এখানে এক্স এর ফাংশনে যদি কোনো এক্স ইনভলভ থাকতো, তাহলে তো কনস্ট্যান্ট সমান হতো না, তাহলে সমান হচ্ছে কারণ হচ্ছে দি কনস্ট্যান্ট, কোনো না কোনো একটা কনস্ট্যান্ট, মানে দিস রেশিও ইজ কনস্ট্যান্ট, দিস রেশিও ইজ কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট তাহলে যদি আলাদা করি 1 বাই সিটি সি স্কোয়ার টি ইন্টু ডি টু টি ডিটি স্কোয়ার, দিস ইজ কে, আবার এটা পাবো 1 বাই এক্স, দুটো আলাদা আলাদা হয়ে যাবে, ডি টু এক্স ডিএক্স টু, দিস ইজ অলসো কে। এখান থেকে দেখ দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায়, একটা পাওয়া যায় ডিটি টু মাইনাস কে ইন্টু সি স্কোয়ার টি, দিস ইজ 0, আর একটা পাবি ডি টু এক্স ডিএক্স টু মাইনাস কে এক্স, দিস ইজ 0। দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুই পেয়ে যাচ্ছিস, তাই না? এই ডিফারেন্সিয়াল এবং দুটো সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুটো সেকেন্ড অর্ডার আমি যদি ধরে নিই ডি ইকুয়াল টু তোর হচ্ছে ডিডিএক্স, এটা যদি ধরে নিই তাহলে দেখবি এটা ডি স্কোয়ার মাইনাস কে ইন্টু এক্স, দিস ইজ 0 পাবো। আবার এটা মানে যদি ধরে নিই ডি ডি টি, যদি একটা কোনো একটা ডি ড্যাশ ধরে নিই তাহলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার ইন্টু টি, দিস ইজ 0 পাবো। দুটো সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন তুই পাচ্ছিস, তাই না? দুটো সমান করলে দুটো সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন তুই পেয়ে যাচ্ছিস। তাহলে লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন যদি দুটো পাস তাহলে দুটোকে সলভ করতে পারবি, তাই তো? সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন পেলে
তুই দুটোকে সলভ করতে পারবি, ওই ডিএক্স ওইটাকেও সলভ করতে পারবি, এটাকেও সলভ করতে পারবি। দুটো আলাদা ধরতে হবে, আলাদা ধরলাম কারণ কেউ অনেক জায়গায় একই ধরে, কিন্তু আমি একই ধরলাম না, দুটো আলাদা ধরলাম। এবার দেখ, লক্ষ্য করে দেখ এই সলিউশনটা কি আসবে, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যে এইটার বা এইটার যে সলিউশনটা কি আসবে, কে এর মানের উপর ডিপেন্ড করে আসবে, তাই না? যদি এখানে আমি বলছি এবার, তার মানে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস কে ইন্টু এক্স, দিস ইজ 0, আর একটা ডি ড্যাশ স্কোয়ার মাইনাস সি কে স্কোয়ার, মানে সি স্কোয়ার কে, তাই তো, দিস ইজ 0। দুটো ইকুয়েশন তো এই জিনিসটা এসেছে, হ্যাঁ এই জিনিসটা সি স্কোয়ার কে ইন্টু টি, এটা টি, দিস ইজ 0। এবার কে এর যে বিভিন্ন মান, কে তার উপর ডিপেন্ড করে সলিউশন হবে। কে তো কনস্ট্যান্ট, কে যদি 0 হয় তাহলে এক ধরনের সলিউশন হবে, কে গ্রেটার দ্যান 0 হলে এক ধরনের সলিউশন হবে, কে লেস দ্যান 0 হলে এক ধরনের সলিউশন হবে। ঠিক আছে তো, তাহলে ব্যাপারটা এই ধরনের, কে যদি 0-র দিকে যায় তাহলে এক ধরনের সলিউশন, কে যদি একটা পজিটিভ নাম্বার হয় তাহলে এক ধরনের সলিউশন, কে যদি নেগেটিভ নাম্বার হয়, প্রথমে ধরেছি কেস 1-এ ধরছি, কেস 1-এ যদি কে ইজ 0, ইফ কে ইজ 0 তাহলে এই যে ইকুয়েশন এখান থেকে তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি যে অক্সিলারি ইকুয়েশন তুই পেয়ে যাবো এম স্কয়ার, যদি ধরে নি এটা সেকেন্ড অর্ডার ই টু দি পাওয়ার এম, ওই ফর্মে ধরে নেব সলিউশন, তাহলে এম ইকুয়াল টু এম স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে এম এর মান 0,0 পাবো। এম এর মান যদি 0,0 পাই তাহলে এইখান থেকে যে হচ্ছে এটা তো এক্স এর ইকুয়েশন, তাহলে এক্স ইন টার্মস অফ এক্স যেটা আমি পাবো এম এর, তাহলে হচ্ছে c1 প্লাস c2 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 0x, তার মানে অ্যাকচুয়ালি c1 প্লাস c2x পাবো, বোঝা গেল এক্স এর মান যদি এম 0। আবার সিমিলারিটি ওই দ্বিতীয় ইকুয়েশনটা থেকে যদি এখানে কে 0 হয়, মানে এটা কে 0 বোথ ইকুয়েশন অ্যাপ্লাই করবো, কে 0 হলে এখানে ডি ড্যাশ স্কোয়ার ইন্টু টি, দিস ইজ 0, ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কে যদি 0 হয় তাহলে এখানেও এম এর মান 0,0, এম এর মান যদি 0,0 হয় তাহলে এখান থেকে টি এর মান আমি কি পাবো হচ্ছে আবার দুটো ফাংশন c3 প্লাস c4x, এটা পাবো c3 into c4 x, না এখানে হচ্ছে t, যেহেতু ct হবে, স্মল t ইজ এ ফাংশন অফ স্মল t, দিস ই টু দি পাওয়ার 0t, তাহলে দুটো মান পাবো, তাহলে একটা পেলাম x এর মান এটা, একটা x এর, তাহলে u x, t এর মান কত পাবো, ux, t ছিল x অফ x ইন্টু t অফ t, তাহলে x অফ x মানে এটা, তাহলে c1 প্লাস c2x, আর t অফ t মানে হচ্ছে c3 প্লাস হচ্ছে c4, তাহলে ux, t, দিস ইজ দ্য সলিউশন হবে যদি k ইকুয়াল টু 0 হয়, মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা হবে সেটা এটা হবে ইফ কে ইকুয়াল টু 0। এবার এই c1 c2 c3 c4 কোথা থেকে পাবো, এটা আমি সলিউশন হয়ে গেছে, ইফ কে ইকুয়াল টু 0 c1 c2 c3 c4 এর মান পাবো আমি যদি ওই কন্ডিশন গুলো ধরে নিই। আমরা সেকেন্ড মানে কনস্ট্যান্ট বার করতে গেলে এখানে 4টে কন্ডিশন লাগবে, তো 4টে গিভেন কন্ডিশন যদি দেওয়া থাকে যে এই পয়েন্টে ভ্যালু এত, ওই পয়েন্টে ভ্যালু এত, বা ডেরিভেটিভ গুলোর ভ্যালু এত, আমরা যেরকম সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কনস্ট্যান্টের মান বার করতাম, সেই কেসটা করতে হবে এবার, বুঝে গেল? তাহলে দিস ইজ এ সলিউশন। এবার এই সলিউশনটা যদি আমি বিচার করি কেমন, লক্ষ্য করে দেখ এই সলিউশনটা এমন c1 c2 c3 c4 x যদি ক্রমশ বাড়তে থাকে এই মানগুলো, বা t যদি x এন্ড টাইম যদি ইনফাইনাইট চলে যায়, মানে x টেন্স যদি ইনফিনিটি চলে যায়, বা t টেন্স টু টাইম যদি কোনো ক্রমশ চলে যায়, এটা যে ধরনের ইফ k ইকুয়াল টু 0 হয় কনস্ট্যান্টের ভ্যালুটা, এবং t এন্ড x যে কোনো একটা যদি ইনফাইনাইটে চলে যায়, এই সলিউশনটা কেমন বিচার করতে হবে তো, এই t and x যদি যে কোনো একটা 0 চলে আসে, এবারে টেন্স টু ইনফিনিটি চলে যায়, দেখবে এই যে utx ইনফাইনাইট চলে আসবে, মানে ডিভিয়েশনটা ইনফাইনাইট চলে আসবে, সে মেবি মাইনাস ইনফিনিটি মেবি প্লাস ইনফিনিটি, যদি হচ্ছে ডিপেন্ড করবে c2 and c4 এর মান কত, c2 and c4 যদি পজিটিভ হয়, x and t যদি ক্রমশ ইনফাইনাইটের দিকে চলে যায় তাহলে ডিভিয়েশন ইনফাইনাইট চলে আসবে, বা যে কোনো একটা ইনফাইনাইটে গেলে, যদি x ইনফাইনাইটে গেল না t ইনফিনিটিতে চলে গেল, এবার t ইনফিনিটিতে গেল c4 পজিটিভ, তাহলে হচ্ছে তুই পেয়ে যাবি হচ্ছে ডিভিয়েশন পজিটিভ ডিরেকশনে ইনফিনিটি, বা যদি c4 নেগেটিভ, আমি জানি না তো c4 কি হবে, c4 তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানে আরবিট্রারি কনস্ট্যান্টের মান ডিপেন্ড করবে কার উপর, আরবিট্রারি কনস্ট্যান্টটা ইনিশিয়াল বাউন্ডারি যে কন্ডিশনগুলো গিভেন থাকবে তার উপর ডিপেন্ড করে আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো। তাহলে এই সলিউশনটা যদি আমি দেখি, এই সলিউশনটা কিন্তু আমি যে টাইপের ভাইব্রেশন দিয়েছি সেই টাইপের ভাইব্রেশনকে স্যাটিসফাই করে না, যে কেস 1 this may be a solution if the ratio k is 0, but this solution ওই আমি দেখ একটা দড়ির প্রান্ত ধরে বা একটা স্ট্রিং এর প্রান্ত ধরে একটা হালকা ভাইব্রেশন দিলাম, সেই ভাইব্রেশনে এই সলিউশনটা স্যাটিসফাই করে না,
ওই আমার যে ভাইব্রেশনটা সে একটা নির্দিষ্ট বাউন্ডেড অংশের মধ্যে আপ ডাউন করবে। এটা আমি দেখতে পাচ্ছি অ্যাজ এক্স অর টি টেন্স টু দি ইনফিনিটিতে চলে যায়, তাহলে ইউ এক্স টি টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, আইদার প্লাস ইনফিনিটি যেতে পারে অর মাইনাস ইনফিনিটিতে যেতে পারে। বোঝা গেল? তাহলে এই সলিউশনটা আমার ফেভারেবল সলিউশন হবে না, কেস 1 এর সলিউশনটা। বাট দিস মে বি এ সলিউশন, হতেই পারে আমি এমন একটা কন্ডিশন পেয়েছি কে এর মান 0 চলে এসেছে। বোঝা গেল কি বললাম? এটা সলিউশন হতেই পারে, বাট আমি যেভাবে কনস্ট্রাক্ট করেছি তার একটা ফেভারেবল সলিউশন হয় না। ঠিক আছে, এরপরে কেস 2। কেস 2 তে আসি, হচ্ছে কে ইজ গ্রেটার দ্যান 0। কে যদি গ্রেটার দ্যান 0 হয়, আমি ধরলাম কে ইকুয়াল টু সাম পি এর স্কোয়ার, মানে সব এনি নাম্বার পি এর স্কোয়ার, হোয়াট এভার দ্য নাম্বার মে বি রিয়েল নাম্বার, তার স্কোয়ার ধরলাম। তাহলে তাই যদি হয়ে যায়, তাহলে এই প্রথম ইকুয়েশন থেকে পাবো ডি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স, দিস ইজ 0। এর যদি অক্সিলারি ইকুয়েশন পাস, তাহলে এম স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, দিস ইজ 0। তাহলে এখান থেকে এম এর মান পাবি হচ্ছে এম ইকাল টু প্লাস মাইনাস পি। এম ইকাল যদি প্লাস মাইনাস পি হয়, তাহলে এক্স এর মান কত হবে c1 ই টু দি পাওয়ার px প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস px। জানিস এগুলো জানিস নিশ্চয়। সেকেন্ড ইকুয়েশনটাই হয়, সেকেন্ড ইকুয়েশনে তাহলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার পি স্কোয়ার, দিস ইজ ইন্টু টি, দিস ইজ 0, এটা ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। এর করসপন্ডিং অক্সিলারি ইকুয়েশনটা কি হয়ে যাবে, এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার, দিস ইজ 0 হবে। তাহলে এখান থেকে তুই এম পেয়ে যাবি প্লাস মাইনাস আগের মতো রুট ওভার সিপি, সরি রুট ওভার সিপি, প্লাস মাইনাস সিপি, রুট হয়ে গেল। প্লাস মাইনাস সিপি হলে তাহলে টি এর মান কি হবে, হচ্ছে c2 ই টু দি পাওয়ার সিপিটি প্লাস c4 c3 c4 ই টু দি পাওয়ার মাইনাস সিপিটি, তাই তো? এই জিনিসটা হবে। তাই যদি হয়ে যায়, তাহলে ইউটা কত হয়ে যাবে, ইউ অফ এক্স কমা টি দুটোর গুণফল, যে c1 ই টু দি পাওয়ার পিটি প্লাস c2 ই টু দি পাওয়ার সরি px মাইনাস px, আবার হচ্ছে c3 ই টু দি পাওয়ার সিপিটি প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস সিপিটি। বোঝা গেল? সলিউশনটা এটা হবে। এবার এই সলিউশনটা যদি আমি টেস্ট করি কেমন ধরনের সলিউশন দেখ। এবার দেখ অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি, টি কে ধর ফিক্স করে দিয়েছি, টি কে ফিক্স করে এক্স যদি ইনফিনিটিতে চলে যায়, আচ্ছা এক্স যদি ইনফিনিটিতে চলে যায়, টি যদি একটা নির্দিষ্ট, তাহলে দিস ইজ এ পার্টিকুলার ভ্যালু। এক্স যদি ইনফিনিটিতে চলে যায়, যদি এইটা এই যে c1, এবার সব ডিপেন্ড করবে কি বলতে, c1 c2 c3 c4 এর মান কি তার উপর, সেটা বেরোবে কি করে, সেটা বেরোবে ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন গুলো কি তার উপর। আমি যদি অ্যাজ টি ফিক্স এক্স টেন্স টু ইনফিনিটি করি, দেখ দিস ইজ ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, দিস ইজ টেন্স টু 0, বাট অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, দিস ইজ টেন্স টু ই টু দি পাওয়ার এটা, দিস টেন্স টু ইনফিনিটি, তাহলে সলিউশন ইনফাইনাইটে চলে যাবে। আমি যদি এটা ভাবি টি টেন্স টু ইনফিনিটি এক্স ফিক্স করে দিয়েছি, তাহলে ইন দ্যাট কেস ও ইনফিনিটিতে চলে যাবে। মানে ডিভিয়েশনটা ইউ এক্স কমা টি, ডিভিয়েশনটা ফ্রম এক্স অ্যাক্সিস হরাইজন্টাল পজিশন, এটা ইনফিনিটিতে চলে যাবে। তাহলে দিস ইজ, এটাও ফেভারেবল কন্ডিশন আমার পাবো না, ফেভারেবল কেসটা পাবো না। এবার আমরা থার্ড কেস ধরছি, থার্ড কেসটা আমরা ধরছি হচ্ছে কে ইজ নেগেটিভ। কে ইজ নেগেটিভ মানে কে ইজ সাম মাইনাস পি স্কোয়ার, কে ইজ সাম মাইনাস পি স্কোয়ার। কে যদি মাইনাস পি স্কোয়ার হয়, তাহলে হোয়াট ইজ ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে, ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইন্টু এক্স, দিস ইজ 0। এখান থেকে অক্সিলারি ইকুয়েশন কি হবে, এম স্কোয়ার প্লাস পি স্কোয়ার, দিস ইজ 0। এখানে এম ইকাল টু প্লাস মাইনাস আইপি, এম ইকাল টু প্লাস মাইনাস আইপি, এম ইকাল টু প্লাস মাইনাস আইপি হওয়া মানে তুই জানিস নিশ্চয় এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে c1 cos অফ px প্লাস c2 sin অফ px, এটা একটা। সিমিলারলি যদি দ্বিতীয়টাই করিস, তাহলে হচ্ছে d2 d ড্যাশ 2 ইন্টু এটা হবে প্লাস হচ্ছে c স্কোয়ার পি স্কোয়ার ইকাল টু 0। তাহলে এখানেও এই অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার প্লাস c স্কোয়ার পি স্কোয়ার, দিস ইজ হচ্ছে 0। তাহলে m ইকাল টু প্লাস মাইনাস আইসিপি। এখান থেকেও চলেছে টি এর মানটা কত হবে, টি এর মানটা হয়ে যাবে c3 cos হচ্ছে সিপিটি প্লাস c4 সাইন হচ্ছে সিপিটি। জানিস এগুলো নিশ্চয়, হ্যাঁ এগুলো নিচু ক্লাসের জিনিস। তাই যদি হয় তাহলে ইউটা কত হবে, তাহলে দেয়ারফর ইউ অফ এক্স কমা টি, দিস ইজ হচ্ছে c1 cos px প্লাস c2 sin px ইন্টু c3 cos cpt প্লাস c4 sin হচ্ছে cpt।
হবে? তাই যদি হয়ে যায় এই সলিউশনটি থেকে দেখা দেখ সাইন কস অলওয়েজ বাউন্ডেড, সাইন কস ফাংশন এগুলো কি হয় অলওয়েজ বাউন্ডেড ফাংশন হয়, তাই না? সাইন কস যেহেতু বাউন্ডেড ফাংশন তাহলে তুই কি পেয়ে যাবি, তাহলে যে সলিউশনটা পেয়ে যাবে একটা নির্দিষ্ট অংশের মধ্যে পাবি। এই যে c1 cos cpt c1 cos cpt বা c2 sin cpt এর একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, এর একটা মিনিমাম ভ্যালু পাওয়া যায়। আবার c1 cos px আর c2 sin px, আবার c3 cos cpt and c4 sin cpt এরও একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যায়, কারণ এই ফাংশনগুলো সব বাউন্ডেড ফাংশন হয়। এবার c1 c2 c3 c4 এর মান যদি কোনো জানিস বা না জানিস, ধর ইন জেনারেল যদি বলি, তাহলে এটা দেখ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন সমস্যা। তাহলে এইটা হচ্ছে আমি যে টাইপের কন্ডিশন ধরেছিলাম সেই কন্ডিশনকে স্যাটিসফাই করে একটা সলিউশন। বোঝা গেল? তার মানে মেইনলি হচ্ছে ওই যে কে এর কনস্ট্যান্টের মানটা যদি নেগেটিভ হয় তাহলে একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে ওই স্ট্রিংটা ভাইব্রেট করবে, ঠিক আছে, ভার্টিক্যালি আপ ডাউন মোশন করবে। তাহলে বাকিগুলো ইনফাইনাইটে চলে যাবে, ও হবে না ওই ধরনের মোশন। তাহলে এই মোশনটাই হবে ফেভারেবল মোশন আমাদের। এখানে দেখবি সব ইয়েগুলো কেসগুলো 1 2 পর পর 642 পেজে কেস 5.3.1 5.3.2 5.3.3 সবগুলো আলোচনা করা আছে। আমি আরেকটু ডিটেলে বলেছি, এখানে নরমালি ডিরেক্ট সলিউশন করে দিয়েছে, দেন হয়ে গেছে। বুঝতে পারলি এই জিনিসটা? বুঝেছিস তোরা কিভাবে সেপারেশন অফ ভেরিয়েবলস মেথডে সলভ করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমি একটা প্রবলেমের দিকে যাই, সেই প্রবলেমটা দেখতে হবে। প্রবলেমটা সলভ করতে গেলে সময় লাগবে, করছি তাও, হ্যাঁ করি। আমি একটা প্রবলেম কনসিডার করছি, একটা পার্টিকুলার ওয়েভ ইকুয়েশন। প্রবলেম মানে আর কিছু না, ওয়েভ ইকুয়েশন ওটা হবে del t u del t2 ইকুয়াল টু c স্কয়ার del t u del x2। ওই c এর মান হচ্ছে কনস্ট্যান্ট, ওই t বাই রো যেটা ধরেছিলাম ওটাই, ঠিক আছে। এবার কন্ডিশন গুলো গিভেন থাকে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন প্রবলেম হয়, ঠিক আছে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন প্রবলেম হয়। এখানে তো থিওরির মতো দেওয়া আছে, আমি প্রবলেম আকারে একটা প্রবলেম ধরে আমি অঙ্ক করার চেষ্টা করছি। এবার বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন ধরনের জিনিস থাকবে, তার উপর ডিপেন্ড করে এই ধরনের প্রবলেমস গুলো হবে। অঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে স্বল্প বেশি, কিন্তু মোর আর লেস জিনিসটা এই ধরনেরই। আমি ধরে নিচ্ছি এই প্রবলেমটা, আর ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশন গুলো আমি একটু ধরে নেব। আমি ধরছি দেখ এইটা প্রবলেমটা, ওয়েভ ইকুয়েশনটা এটা del to u del t2, আমরা এই ইকুয়েশন সলভ করতে চাই, সলভ দ্য ইকুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা c স্কয়ার del to u del t2 এই ইকুয়েশনটাই del x2 এটা সলভ করব, ঠিক আছে। তো এবার কন্ডিশন গুলো কি ধরছি, বাউন্ডারি কন্ডিশন একরকম হয় আর হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন বলতে কি এক্স এর উপর ডিপেন্ড করে, আর ইনিশিয়াল কন্ডিশনটা আমার কি ইনিশিয়াল টাইমের উপর ডিপেন্ড করে। ইনিশিয়ালি এই পজিশনে এই জিনিস ছিল, ইনিশিয়ালি মানে টাইম যখন শূন্য ছিল তখন, এটা ইনিশিয়াল কন্ডিশন বলে। বাউন্ডারি কন্ডিশন বলতে কি যেখানে যেখানে আমার বাউন্ডারি রয়েছে সেখানে কি কন্ডিশন ছিল, বুঝে গেল? কন্ডিশনটা ধরে আছে এইটা, এটা তার মানে হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশনটা ধরা আছে। বাউন্ডারি কন্ডিশন গুলো হচ্ছে ধরা হয়েছে ইউ 0, t এনি টাইমে 0 মানে when x equal to 0 মানে অরিজিনে এটা, এন্ড হচ্ছে ইউ হচ্ছে l, t whatever the time this is 0 অলওয়েজ। মানে ভাইব্রেশনটা এমন, তার মানে কি এটা যেটা করা হয়েছে দুটো এন্ড কে ফিক্সড করে দেওয়া হয়েছে। যদি আমি ভাবি এইটা অরিজিন আর এই দৈর্ঘ্যটা এল, তাহলে এই দুটো পয়েন্টকে বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দিয়ে এবার ভাইব্রেশন হচ্ছে। তাহলে এক্স যখন 0 তখন ডিভিয়েশন 0, টাইম যাই হোক না কেন। এক্স যখন এল তখনও ডিভিয়েশন 0। বুঝতে হবে বাউন্ডারি কন্ডিশন গুলো কি, বুঝতে হবে। এল লেন্থ, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং। এন্ড ইনিশিয়াল কন্ডিশনটা ধরা হয়েছে ইনিশিয়াল কন্ডিশন ধরা হয়েছে এটা হচ্ছে ইউ হচ্ছে x, 0 মানে টিটা 0 at any time whatever the position, এটা হচ্ছে fx, and হচ্ছে ইউ হচ্ছে ওই l, মানে ইউ সরি এটা ইউ x, 0 ইনিশিয়াল, তো টাইমটা অলওয়েজ 0 থাকবে। এটা ধরা হচ্ছে ইউ দ্বিতীয়টা
টি এর সাপেক্ষে ডেরিভেটিভ এইটা ডেল ইউ ডেল টি অ্যাট এক্স কমা 0, দিস ইজ হচ্ছে 0, মানে ভার্টিক্যাল বরাবর কোনো ভেলোসিটি ছিল না। টাইমের সাপেক্ষে ডেল ইউ ডেল টি মানে ভেলোসিটি, ভেলোসিটি 0 ইনিশিয়ালি হোয়াট এভার দ্য পজিশন ভেলোসিটি 0, আর ইনিশিয়ালি পজিশনটা কিভাবে ডিফাইন করছিল, এনি পজিশনটা ইউ অফ এক্স কমা 0 ইজ এফ এক্স। এই এফ এক্স এর মান যদি চেঞ্জ হয় অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, এই এফ এক্স এর মান ডিফারেন্ট হলে অঙ্ক আরো ডিফারেন্ট হবে। এফ এক্স এটি ইন জেনারেল, এটা জেনারেল করা আছে, তার বলে এফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ এক্স ইকুয়াল টু যা খুশি বলা থাকলো, এফ এক্স যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে অঙ্ক আবার ডিফারেন্ট অঙ্ক হয়। এবারে ইনিশিয়াল কন্ডিশন গুলো, এটা যদি 0 না ধরে অন্য কিছু ধরতে পারে, এই কন্ডিশন এটা 0 না ধরে বললাম ইনিশিয়ালি একটা ভেলোসিটি ছিল, এই সরি বাউন্ডারি কন্ডিশন চেঞ্জ করতে পারতাম ইনিশিয়াল কন্ডিশন। এখানে এবার ফাংশন অফ ধরা আছে, এই ফাংশনটা মেবি এনি ফাংশন, তার sin x ধরলাম তাহলে একরকম হবে, cos x ধরলাম একরকম হবে, e টু দি পাওয়ার x ধরলাম একরকম হবে, তাহলে সেখানে ডিফারেন্ট প্রবলেম চলে আসে। তাহলে আমি এই প্রবলেমটা সলভ করছি উইথ দিস বাউন্ডারি কন্ডিশন, দিস এন্ড দিস ইনিশিয়াল কন্ডিশনস। ঠিক আছে, তো আমি অ্যাপ্লাই করছি সেপারেশন অফ ভেরিয়েবলস মেথড। সেপারেশন অফ ভেরিয়েবল মেথড মানে কি, আমি ধরে নিচ্ছি ইউ টা আমি হচ্ছে এক্স এন্ড টি এর এইরকম দুটোর গুণফল আকারে লিখতে পেরেছি, এক্স মানে টি অফ এক্স, টি অফ টি, এক্স অফ এক্স, টি অফ টি, সেপারেশন অফ ভেরিয়েবল। যদি এটা করি, এটা তাহলে এখানে পুট করব, আমি দেখলাম এটা পুট করে আমি কি পেলাম, এটা পুট করে আমি যেটা এটা ওই ক্যালকুলেশনটা আমি আর করছি না। ঠিক আছে, ওই ক্যালকুলেশন যদি না পুট করি তাহলে আমি এইখানে যেটা পেয়েছিলাম তোদের নিশ্চয় মনে আছে, এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম, একটা হচ্ছে ডি মানে ওই আগেরটাই, টোটাল আগের গুলো, এই যে এইগুলো সব পেয়েছিলাম, এইগুলো সব আমি পাবো, এই তিনটে কেসে আমি তিনটে জিনিস আমি পাবো, এগুলো আমি আর টোটাল ক্যালকুলেশনটা করছি না, মানে আলটিমেটলি আমি ওই তিনটে কেসে সলিউশন পাবো, ওই তিনটে কেস উইথ দিস কন্ডিশন, এই কন্ডিশন গুলো দিয়ে কনস্ট্যান্টের মান বেরোবে, আর কিছু না। বুঝেছিস, আমার যে ইকুয়েশন গুলো বেরিয়েছিল সেটা ছিল d2x dx2 মাইনাস হচ্ছে kx, দিস ইজ একটা 0 পেয়েছিলাম, আর d2t হচ্ছে d, মানে এইগুলো অ্যাপ্লাই করবো আমি আগের মতো সব করব এইটার উপর, এই অঙ্কটা করতে গেলে আমি সেটা এখানে আর করছি না, কারণ এখনই আমি করলাম। এটা হচ্ছে dt2 মাইনাস হচ্ছে c স্কোয়ার, এটা c স্কোয়ার k c স্কোয়ার, এটা 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 দিস ইজ, এটা হচ্ছে kx k c স্কোয়ার হচ্ছে এটা t, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 0। এই দুটো যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমার কি এসেছিল মনে করে দেখ, এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমরা সলভ করেছিলাম তিনটে কেসে, একটা হচ্ছে k এর মান 0, একটা হচ্ছে k এর মান 1, আর একটা হচ্ছে k এর মান 2। তাহলে k এর মান 0 হলে যে সলিউশনটা আমরা জানি k এর মান, সেই সলিউশনগুলো আমি লিখে নেব ইফ k ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানেও যখন এই পার্টিকুলার অঙ্কটা করবে না, তিনটে কেসই আলোচনা করে করে করতে হবে, দেন ওইগুলো সব বলে দিতে হবে, ওগুলোকে রিজেক্ট করতে হবে। এখানে ওই কেস 1 এ করবো, k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 0 করলে যে সলিউশনটা পাবো u ইকুয়াল টু তোরা জানিস c1 প্লাস c2x প্লাস হচ্ছে c3 প্লাস হচ্ছে c4t, এটা পেয়েছিলাম। দেন এটাকে রিজেক্ট করে দেবো, কারণ দুটো পয়েন্ট ফিক্সড, নির্দিষ্ট লেন্থ কখনোই ইনফাইনাইটে চলে যাবে না, তাহলে এটা রিজেক্ট করে দেবো। কেস 2 তে আবার সিমিলার, বুঝতে পারছিস, আমি এগুলো অত বলছি না, কারণ ওটাই করবো পর আমি সব কাজটা করবো, কেস 1 এটা বাদ দেবো, কেস 2টাও সিমিলারলি বাদ চলে যাবে যদি পজিটিভ হয়। k ইজ গ্রেটার দ্যান 0 হলে ওই k ইকুয়াল টু p স্কয়ার ধরে নেবো। দেন কেস 2টা যা করলাম, কেস 2 সলিউশনে যেহেতু e টু দি পাওয়ার দিয়ে আসবে, ওটাও তুই বাদ দিয়ে তুই হচ্ছে k2 টা চলে যাবে, k2 থেকে চলে যাবে, মানে ওটাও হবে না, ফেভারেবল কন্ডিশন হবে না, তাহলে সলিউশনটা আমি পাবো না। আমি যেটা করছি বোঝা গেল, মেইনলি হচ্ছে যেহেতু আমার স্ট্রিংটা বোথ সাইড বাউন্ডেড, তাহলে হচ্ছে স্ট্রিংটা ভাইব্রেট করবে উইদিন দ্য বাউন্ডেড রিজিয়ন, বাউন্ডেড কোন অংশের মধ্যে ভাইব্রেট করবে। দেওয়ার পর ওইগুলো সব বলতে হবে প্রতিটা কেসে, এটা ওইগুলো বলতে হবে, কারণে অ্যাজ টি অর এক্স টেন্স টু ইনফিনিটি, ইউ টেন্স টু প্লাস অর মাইনাস ইনফিনিটি চলে যাবে, যেহেতু ইউ টেন্স টু প্লাস অর মাইনাস ইনফিনিটি চলে যাবে, দেওয়ার পর দিস ইজ নট দ্য ফেভারেবল কেস, মানে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই তার ফেভারেবল কেসে হবে না। সিমিলারলি এই দ্বিতীয় কেসটাতেও হবে না, তাহলে লাস্টের কেসটা গিয়ে আমার ফেভারেবল কন্ডিশন গুলো সব স্যাটিসফাই করবে। ইন দ্যাট কেস আমি সলিউশন দেখে নিয়েছি কি হয়, সলিউশনটা কি হয় কেস 3টায়, তখন আমার হচ্ছে সলিউশনটা আমার এক্সিস্ট করবে।
সলিউশনটা আমি দেখে নিয়েছি, ইউ অফ এক্স কমা টি, এটা তুই পেয়ে যাবি হচ্ছে ওই যেটা পেলি হচ্ছে c1 cos হচ্ছে সিপিটি প্লাস c2 সাইন হচ্ছে সিপিটি ইন্টু এটা পেয়েছিলাম c3 হচ্ছে cos px প্লাস c4 সাইন হচ্ছে px। আচ্ছা উল্টো লিখে ফেলেছি, কোনো ব্যাপার নেই, এটা তো নর্মাল ব্যাপার। আমি যে c1 cos px প্লাস c4 cos px sin px করেছিলাম, প্লাস একই ব্যাপার, কনস্ট্যান্ট চেঞ্জ করলে কিছু চলে আসে না। তাহলে এইটা এবার এইখানে c1 c2 c3 c4 এর মানগুলো আমার হচ্ছে বার করার চেষ্টা করতে হবে উইথ দিস কন্ডিশন, u 0, t u l, t ইকুয়াল টু 0 তে, এন্ড দিস কন্ডিশনে আমার হচ্ছে এই মানগুলো বার করার চেষ্টা করতে হবে। বোঝা গেল? বুঝেছিস? তাহলে এইটাই হবে তোর সলিউশনটাকে রিপ্রেজেন্ট করবে। এখন c1 c2 c3 c4 এর মান হচ্ছে বার করা। তাহলে প্রথমে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, ঠিক আছে তো? তাহলে এইখানে আমরা জানি এখানে হচ্ছে ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, এই যে এই কন্ডিশনগুলো যে পুট, তাহলে এইটা আমার সলিউশন। এখন এইটা ধর 1 নম্বর দিয়ে রাখ, পুট x ইকুয়াল টু 0, ঠিক আছে? পুট হচ্ছে x ইকুয়াল টু 0 পুট করে দিলাম, x ইকুয়াল টু 0 ইন 1 যদি পুট করি তাহলে u অফ 0, t পাবো। x ইকুয়াল টু 0 পুট কর, টোটালি 0 পুট করলে c1 cos cpt প্লাস c2 sin হচ্ছে cpt, এটা থাকবে। x ইকুয়াল টু 0 পুট করছি, x ইকুয়াল টু 0 পুট করলে দেখে sin অফ px এটা 0, এটা পাবি c3 cos হচ্ছে p, মানে c3 শুধু c3 পাবি, তাহলে c3 ইন্টু u, এটা সমান বলা আছে কত, দিস ইজ অ্যাকচুয়ালি 0, এটা বাই কন্ডিশন দিস ইজ এ মান কত, দিস ইজ 0, এটা যদি 0 হয় তাহলে c3 ইন্টু c1 cos cpt প্লাস c2 sin cpt, এটা হবে 0, ঠিক আছে? এবার যদি c2 c3 টা এই দুটো গুণফল 0, তাহলে এটা কি হতে পারে, c3 টা 0 হতে পারে, আবার এটা হতে পারে c1 cos cpt প্লাস c2 sin cpt, দিস ইজ 0 হতে পারে, যে কোনো দুটো 0 হতে পারে, দুটো কন্ডিশন বল, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? যদি এইটা 0 ধরে নিস, যদি if we consider this is 0, c1 cos cpt আর c2 sin cpt যদি 0 ধরে নিস, কি সমস্যা হবে, এই যে এই টোটাল মানটা 0, এই টোটাল মানটা 0 যদি হয়, whatever the value of c1 and c2 যদি 0 হয়ে যায়, তাহলে তো u টা 0 চলে আসবে, u x, t, তাহলে কোনো ভাইব্রেশনই হয়নি। দেয়ারপর এখান থেকে পাবো এটা 0 হবে না, c3 ইকুয়াল টু 0, মানে এই দুটোর গুণফল 0 পেয়েছি। পুট x ইকুয়াল টু 0 ইন 1, কেস 3, কেস 1 2 তে আমার করার দরকার নেই, কেস 1 2 আমার যে কন্ডিশন গিভেন সেই কন্ডিশনের ফেভারেবল কন্ডিশন হয় না, সাধারণত সব কেসেই দেখবি এই জিনিসটাই আসে, ওই যেখানে হচ্ছে k এর মান নেগেটিভ আসবে সেক্ষেত্রেই হচ্ছে বাউন্ডেড সলিউশন পাবি, সেক্ষেত্রেই তোর হচ্ছে কনস্ট্যান্টের মানগুলো বার করা হয়। দেন আমি প্রথম বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, সেই প্রথম বাউন্ডারি কন্ডিশনে x ইকুয়াল টু আমি 0 পুট করে দিলাম, x ইকুয়াল টু 0 পুট করতে গিয়ে আমি দেখছি ইফ উই পুট x ইকুয়াল টু 0, দেন আমি পাচ্ছি হচ্ছে এই জিনিসটা, ওই এইটা পাচ্ছি c1 cos cpt প্লাস c2 sin cpt, এটা হচ্ছে এই জিনিসটা, দিস ইজ ইকুয়াল টু 0। এটা যে 0 পাচ্ছি, এই 0টা যদি আমি দুটোর গুণফল 0, আইদার এটা 0 আর এটা 0, ইফ উই টেক দিস ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে যাবে, সলিউশনটাই শূন্য চলে আসবে। তাহলে সলিউশনটা যেহেতু শূন্য হবে না, দেয়ারপর হচ্ছে আমি হচ্ছে এই জিনিসটা পাবো, মানে হচ্ছে বল এই c3 0, if c3 0 দেন সলিউশনটা তো চলে আসবে u অফ x, t, তো c3 0 চলে এসেছে, c3 0 চলে আসলে তোর হচ্ছে c4 তুই পাবি হচ্ছে sin অফ px, এটা c3 যেহেতু 0 পড়ে আছে, আর c1 cos cpt প্লাস c2 sin হচ্ছে cpt, এটা সলিউশন পাবো। প্রথম ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, বাউন্ডারি কন্ডিশন। এবার পুট কর x ইকুয়াল টু l এই রিলেশনে, যেহেতু এটা 2 নম্বর, ওটা থেকে c3 ভ্যান চলে গেছে, c3 এর মান 0 পেয়ে গেছে, যদি x পুট করি তাহলে ul, t দিস ইজ ইকুয়াল টু c4 sin pl ইন্টু c1 cos cpt প্লাস c2 sin হচ্ছে cpt, ঠিক আছে? তো এটাও আবার কি আছে,
দিস ইজ 0। এবার এখানে যদি দেখ তাহলে এটা তিনটের গুণফল আছে, তার মধ্যে এইটা 0 হবে না, আগের কন্ডিশনেই দেখে নিয়েছি, কারণ এটা 0 হলে তোর হচ্ছে সলিউশন 0 হয়ে যাবে। এবার তাহলে মানে কি কি 0 হতে পারে, C4 0 হতে পারে, আর সাইন অফ PL 0 হতে পারে, সাইন অফ PL 0 হতে পারে, কারণ এটা 0 হলে সলিউশন 0। আচ্ছা, অলরেডি C3 0 আছে, ইফ C4 অলসো 0, এখানে দেখ এখানে যদি আবার C4 0 হয়ে যায় তাহলে C3 C4 বোথ 0 হয়ে যাবে। C3 অলরেডি 0 আছে, তাহলে C3 C4 বোথ 0 হলে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হলে সলিউশন এখান 0। আমি তো নন জিরো সলিউশন বার করব। তাহলে দেওয়ার পর এখান থেকে তুই আবার বলতে পারবি যে C4টা 0 হবে না, C4 নট ইকুয়াল টু 0, দেওয়ার সাইন অফ PL 0 হতে পারে। PL কেন 0 হতে পারে, এটা তো সাইন অফ PT 0 নয়, সাইন অফ PT 0 হলে সমস্যা হতো। PL একটা নির্দিষ্ট পয়েন্টে ভ্যালু 0 হতেই পারে, তাহলে সাইন অফ PL 0, সাইন অফ PL 0 কখন হবে, দেয়ারপর PL ইকুয়াল টু n পাই হলে, where n belongs to কত, n is a n belongs to z, যে কোনো ইন্টিজারের জন্য, ঠিক আছে, যে কোনো ইন্টিজারের জন্য। তাহলে এখান থেকে তুই p সমান পেয়ে যাবি হচ্ছে n পাই বাই হচ্ছে l, তাহলে p এর মান তুই পেয়ে গেলি হচ্ছে n পাই বাই l। দেওয়ার পর তোর এখন সলিউশনটার ফর্মটা কি হলো, ইউ অফ হচ্ছে এক্স কমা টি, তোর হচ্ছে C4 থাকবে, ঠিক আছে, তো সাইন অফ ওই এইটার মান PL এর মানই PL এর মানই বসা, ঠিক আছে, সাইন অফ এটা কত ছিল PL, তো না এইখানে সরি P এর মান বসা, এটা ছিল P এর মান বসা, এটা সলিউশন, এখানে নয়, এখানে 1 2 নম্বরে বসাবো P এর মান, তাহলে এটা হবে n pi x by l into C1 cos of CPT plus C2 sin of CPT। লক্ষ্য করে দেখ, দুটো বাউন্ডারি কন্ডিশন ইউজ করে আমি হচ্ছে দুটো কনস্ট্যান্টটা এই ফর্মটাতে আমি পেয়েছি, কিছু এলিমিনেট হয়ে গিয়ে C4 sin n pi x by l প্লাস, ও আচ্ছা এখানেও তো P আছে, এখানেও P এর মান বসানো যাবে, C4 sin হচ্ছে n pi x by l ইনটু এটা হবে C1 cos, এই P এর মান বসা যাবে, P এর মান যদি বসাস হচ্ছে ওই n pi ct by l প্লাস C2 sin যে n pi ct by l, এইটা আমি পাবো u of x, t। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা পেলাম, তাহলে এইটা পেলাম হচ্ছে এটা 2 দিয়েছিলাম, এটা হচ্ছে 3 দিয়ে। এবার ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই কর, ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই কর। তার আগে আরেকটা কাজ করে নে, এই যে এখানে একটা কনস্ট্যান্ট C4 আছে, এখানে C3 C2 আছে, এগুলো অকারণ বারবার তিনটে কনস্ট্যান্ট, আলটিমেটলি দুটো কনস্ট্যান্ট, এটা হচ্ছে সাইন অফ n pi x by a l, এটা কিন্তু এইটা যদি গুণ করে দিস C4 C1 মানে ধরে নে হচ্ছে a, ধর a, ঠিক আছে, তো a cos np ct by l প্লাস হচ্ছে b sin n, এটা কি লিখলাম রে, p এর মান বাদ n পাই হবে, n pi ct by l, আর a b মানে নিশ্চয়ই বুঝেছিস, হ্যাঁ, n pi ct by l, ঠিকই আছে। তাহলে এর মান তোর হবে হচ্ছে C4 C1 আর b এর মান কত হবে C4 C2, তাহলে যে এটা u x, l এটার মান পেলাম। এইবার তুই কি করবি, এইবার ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই কর। প্রথম ইনিশিয়াল কন্ডিশন বা দুটো ইনিশিয়াল কন্ডিশন ছিল, একটা ছিল when t equal to 0 u of x, 0 হচ্ছে fx, ওটা দেখ fx আছে তো ওটা লাস্টে ইউজ করবো, দেখ কোনটা আগে ইউজ করবো, দুটো এখানে দুটো ইনিশিয়াল কন্ডিশন গিভেন আছে, এখন u of দেখবি হচ্ছে x, 0 এটা বলা আছে fx, ফাংশন অফ x, আরবিট্রারি ফাংশন আছে, আবার del t of u at x, 0 তে এটা বলা আছে 0, তাহলে আমি প্রথমে এইটা অ্যাপ্লাই করি, তারপরে এটা অ্যাপ্লাই করি, এটা যদি 0 থাকতাম এটা আগে অ্যাপ্লাই করতে পারতাম, আমি দ্বিতীয় কন্ডিশন। তাহলে এখন আমার u of x, t মানে এইটা, আমি এটা লিখে নিলাম u of x, t, this is actually sin of রয়েছে n pi x by l into a cos of n pi ct by l plus b sin of হচ্ছে n pi ct by l।
এবার ইনিশিয়াল কন্ডিশন এইটা অ্যাপ্লাই করছি, ডেল ইউ ডেল টি অ্যাট এক্স কমা 0 পয়েন্টে, এটা হচ্ছে 0। তাহলে এখানে ডেরিভেটিভ করে, এবার এইটাকে তোকে ডেরিভেটিভ করতে হবে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে এটা কনস্ট্যান্ট পড়ে থাকবে, এটা ডেল ইউ ডেল টি কর। দিস ইজ হচ্ছে সাইন অফ হচ্ছে এন পাই এক্স বাই এল পড়ে থাকবে। এইখানে যে ডেরিভেটিভ করিস এ, এটা ডেরিভেটিভ কত হবে, এটা সাইন অফ এন পাই সিটি বাই এল থাকবে। আর এইটার জন্য তাহলে মাইনাস একটা আসবে, তাহলে এন পাই সি বাই এল পড়ে থাকবে, এন পাই সি বাই এল এটা একটা পড়ে থাকবে, তাই না? সিমিলারলি এখানেও চলে আসবে, তাহলে বি একই জিনিস, এটা কস চলে আসবে, এন পাই সি টি বাই এল থাকবে কিন্তু এন পাই সি বাই এল। বুঝে গেল? এটা কি বলা আছে, এটা অ্যাট টি ইকাল টু 0-তে, তাহলে হোয়েন ডেল ইউ ডেল টি অ্যাট এই এক্স কমা হচ্ছে 0 বা টি, যেমন টি ইকাল টু 0 পুট করে, এখানে যদি টি ইকাল টু 0 পুট করি তাহলে এটা হবে সাইন অফ এন পাই এক্স বাই এল, এটা পেয়ে যাবো ইন্টু এটা পেয়ে যাবো টি এর মান 0 পুট করবো, টি এর মান 0 পুট করলে এই অংশটা 0 পেয়ে যাবো, টি এর মান 0 পুট করলে দেখ সাইন অফ 0 মানে 0, এই অংশটা এটা কস অফ 0 মানে 1, মানে এটা পড়ে থাকবে বি ইন্টু এই যে এন পাই সি বাই এল, মানে এইটা। ঠিক আছে তো? এইবার দেখ এইখান থেকে আমি দেখ ওই এন তো হচ্ছে আরবিট্রারি নাম্বার, এইখানে কি দেখ এটা তো কনস্ট্যান্ট, এটা তো বাদ যাবে, তার মানে এটা তো নির্দিষ্ট কনস্ট্যান্ট, এটা এন এর বিভিন্ন মান আছে, 1 হলে একরকম কনস্ট্যান্ট, 2 হলে একরকম কনস্ট্যান্ট, 3 হলে একরকম কনস্ট্যান্ট। আমি তাহলে বি ইন্টু সাইন অফ এন পাই এক্স বাই এল, দিস ইজ হচ্ছে 0। আবার যদি এটা 0 হয়ে যায় সলিউশনই 0 চলে আসবে, কারণ এখন আমার লাস্ট পর্যন্ত আমার হাতে সলিউশন ছিল এটা, মানে ওই ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন বাজে এই যে এইটা দেখ কত নম্বর নাম দিয়েছিলাম, এই যে এই রিলেশনটা, এটা যদি 3 বা 4 দিয়ে থাকে, এই 4 নম্বরটা আমার সলিউশন। এবার যদি এই কোফিশিয়েন্টটা এখন 0 হয়ে যায় তাহলে সলিউশনটাই 0 চলে আসবে, নন জিরো সলিউশন বি ইকাল টু 0 পাবো। যদি বি ইকাল টু 0 হয়, ঠিক আছে, বি ইকাল টু 0 হলে তাহলে সলিউশনে দেখ কি চলে আসছে, বি ইকাল টু 0, তাহলে দেখা যাচ্ছে ইউ অফ এক্স কমা টি, তুই পেয়ে যাবি এই বি 0 হয়ে গেছে, তাহলে পাবি এ সাইন অফ এন পাই এক্স বাই এল ইন্টু কস অফ হচ্ছে এন পাই সিটি বাই হচ্ছে এল। ঠিক আছে তো? এবার এন এর মান কত, এন এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এই জিনিসগুলো তোর জানা। এইবার দেখ লাস্ট একটা কন্ডিশন, এটা দেখ, এবার দেখ এন এর মান ধরেছে, এন এর মান হচ্ছে 1 হলেও সলিউশন, এন এর মান 2 হলেও সলিউশন, এন এর মান 3 হলেও সলিউশন, এই পর পর সব যাবে। হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা এই পজিটিভ মানগুলো শুধু ধরছি, এটা ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো এন এর মানের জন্য, আমরা শুধু এন এর ন্যাচারাল নাম্বারগুলো ধরছি। যদি ন্যাচারাল নাম্বার যদি এন এর মান 1 হলে একটা সলিউশন পাবো, এন এর মান 2 হলে, দেখ এন এর মান যে 0 হলে 0 সলিউশন পাবো, এন এর মান যদি 0 হয় 0 সলিউশন পাবো, তাহলে সেই সলিউশনটা বাদ দিচ্ছি। এন এর মান 1 হলে একটা সলিউশন পাবো, এন এর মান 2 হলে একটা সলিউশন পাবো, এন এর মান 3 হলে একটা সলিউশন পাবো, এন এর মান ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে তোর হচ্ছে ডিফারেন্ট সলিউশন পাবো। এই যে ডিফারেন্ট সলিউশন গুলো পেলাম, তাহলে আমরা জানি যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি একটা সলিউশন কিছু একটা হয়, ধর হচ্ছে y1, আর একটা সলিউশন যদি y2 হয়, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন এগেন সলিউশন হয়। তাহলে এখানে n এর মান 1 হলে একটা সলিউশন, n এর মান 2 হলে একটা সলিউশন, n এর মান 3 হলে একটা সলিউশন, এই পজিটিভ মানগুলোই নিয়ে বলছি। তাহলে যদি এগুলো একটা সলিউশন পাই, তাহলে হচ্ছে আমি ওই প্রতিটা সলিউশন অ্যাড সাম করে দিলে তাহলে টোটাল জেনারেল সলিউশন পাবো। তাহলে জেনারেল সলিউশন আমি বলতে পারি এর মান যদি n এর মান যদি 1 হয় কনস্ট্যান্টটা ধরে তখন a1, n এর মান 2 হলে কনস্ট্যান্টটা a2, n এর মান 3 হলে সেরকম যদি পরপর চেঞ্জ হতে থাকে, তাহলে জেনারেল সলিউশন u অফ x, t আমি লিখতে পারবো সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an sin বুঝিস, এই ফর্মে আমি লিখতে পারবো। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এবার আরো একটা কন্ডিশন গিভেন আছে, কি গিভেন আছে, ইউ হচ্ছে x, 0 তে ভ্যালু হচ্ছে 0, এইখানে পুট করে দে, তারপর ইউ x, 0 তে যদি আমি বার করতে চেষ্টা করি তাহলে কি আসবে, স্যার ভ্যালু 0 না, ভ্যালু হচ্ছে fx, এটা বলা আছে। এটা সমান তুই পেয়ে যাবি সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an, কার মান 0 পুট করছি, t এর মান 0, t এর মান যদি 0 পুট করে দিস তাহলে cos অফ 0, cos অফ 0 মানে 1, যেমন এটা সাইন অফ n পাই x বাই l, n পাই x বাই এটার মান কত, u অফ এটা, দিস ইজ অ্যাকচুয়ালি fx, এই fx টা নোন হবে তোর।
এফএক্সটা তোর হবে নোন। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এই এফএক্স এর মানটা এখন এখান থেকে গুণ করব। এবার হচ্ছে এএন এর মান বার করব। এইটা থেকে এএন এর মান যদি বার করতে হয়, আচ্ছা তোরা ফুরিয়ার সিরিজ পড়েছিস না? ফুরিয়ার সিরিজ এইরকম টাইপের অনেকটা ফর্ম মনে করে দেখ। হ্যাঁ স্যার, এরকম টাইপের। তাহলে এইখান থেকে যদি এএন কোফিশিয়েন্টের মান বার করতে হয়, তাহলে এটাকে কি করব, বোথ সাইড সাইন অফ ওই ফর্মে একটা দিয়ে গুণ করে দেবো। আমি এখান থেকে এন এর মান বার করতে যাই, আমি গুণ করে দেবো বোথ সাইড সাইন অফ হচ্ছে ধর হচ্ছে এম পাই এক্স বাই এল দ্বারা বোথ সাইড গুণ করে দেবো। এখান থেকে এন এর মান বার করে এন সাইন বোথ যদি গুণ করে দিই, তাহলে তুই কি পেয়ে যাবি, দেন ইন্টিগ্রেশন যদি করে দিই ফ্রম 0 টু ইনফিনিটি, তাহলে এটা যদি গুণ করি সেটা সামোবার হচ্ছে এন ইকাল টু 1 টু ইনফিনিটি এ এন, এটা হবে সাইন অফ এন পাই এক্স বাই এল ইন্টু সাইন অফ হচ্ছে এম পাই এক্স বাই এল, এটা ইকাল টু এটা হবে এফ এক্স ইন্টু সাইন অফ হচ্ছে এম পাই এক্স বাই এল। ঠিক আছে তো, এটা হচ্ছে এটা হবে। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করিস বোথ সাইড ফ্রম 0 টু ইনফিনিটি, যেহেতু 0 টু ইনফাইনাইট আছে সামেশনটা, ঠিক আছে তো, এটা যদি গুণ করিস তাহলে তুই সরি 0 টু ইনফিনিটি বল 0 টু এল, কারণ লেন্থ হচ্ছে এল, সরি 0 টু ইনফিনিটি না, লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে 0 টু এল। 0 টু এল যদি ইনফাইনাইট করিস, এই 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 ইন্টিগ্রেশনটা এফএক্স যদি নন হয়, তাহলে এই পাশের ইন্টিগ্রেশনটা 0 টু এল দিস ইন্টু ডিএক্স, এই পাশের ইন্টিগ্রেশনটা সামের মধ্যে 0 টু এল দিস ইন্টু ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনের এফএক্স যদি নন হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাবো। অ্যান্ড এই পাশের ইন্টিগ্রেশন সাইন অফ দিস কমা দিস, আচ্ছা সাইন অফ সামথিং মানে এই ইন্টিগ্রেশনটার মান তোরা নিশ্চয়ই জানিস, ওই এম ইকাল টু এন হলে তবে সমান, যদি সমান হয় মান পাওয়া যায়, আদারওয়াইজ 0 হয়, আদারওয়াইজ 0 হয়। এম নট ইকাল টু এন হলে এই যে এই জিনিসটা ইন্টিগ্রেশন 0 টু এ বা 0 টু এল সাইন অফ হচ্ছে ধর এম এক্স প্লাস ইন্টু সাইন অফ এন এক্স, এটার মান তুই পাবি হচ্ছে এল বাই টু ইফ হচ্ছে এম ইকাল টু এন, আর এটা 0 পাবি ইফ এম নট ইকাল টু এন। তোরা 0 টু ফুরিয়ার সিরিজ 0 টু পাই বাই টু বা মাইনাস পাই থেকে প্লাস পাই কিছু একটা ইউজ করেছিলি, মনে করে দেখ। এই এম ইকাল টু এন হলে ইন্টিগ্রেশনটা পাওয়া যায়, আর এম নট ইকাল টু এন হলে এটা 0 হয়ে যায় সাইন অফ সামথিং। তার মানে লক্ষ্য করে দেখ, এটা যদি আমি ভাবি কি আসবে, তাহলে এই অঙ্কটার জন্য ওই এম ইকাল টু এন যখন কন্ডিশনটা পাবো তখন আমার ভ্যালুটা পাবো, আর এম ইকাল টু এন হওয়া মানেই মানে এন এর ভ্যালুটা পাবো। তাহলে যখন এন ইকাল টু 1 টু যদি সমান হবে তখন তুই ভ্যালুটা পাবি, আদারওয়াইজ মানে এন এর মান যখন এম এর সঙ্গে সমান হবে তখন তুই ভ্যালুটা পাবি। তাহলে এই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো এখানে এল বাই টু, তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে তুই করে ফেলতে পারবি মানে ওইভাবে, বুঝে যাক আমি যেটা বললাম। দেন মানটা বেরিয়ে আসবে, মানটা বেরিয়ে আসলে তোর অঙ্ক হয়ে যাবে। তার মানে তুই এটা করতে পারবি, এইখানে যখন এম এর এন এর মান এম এর সঙ্গে সমান হবে তখন যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা তুই পেয়ে যাবি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা লেফট সাইডটাতে 0 টু এল এফ এক্স সাইন হচ্ছে এম পাই এক্স বাই এল ডিএক্স, দিস ইজ অ্যাকচুয়ালি তোর হয়ে যাবে এই এ এম ইন্টু সাইন হচ্ছে এল বাই সরি এ এম ইন্টু এল বাই টু, এ এম এর মান। তাহলে সেখান থেকে এ এম তুই পেয়ে যাবি 2 বাই এল ইন্টিগ্রেশন 0 টু এল এফ এক্স সাইন এম পাই এক্স বাই হচ্ছে এল ইন্টু ডিএক্স। তার মানে এখানে এ এম যদি পাস তাহলে এ এনটা লিখতে পারবো 2 বাই এল ইন্টিগ্রেশন 0 টু এল এফ এক্স সাইন হচ্ছে এন পাই এক্স, এন করে নিলাম বাই এল ইন্টু ডিএক্স। এবার এফ এক্স আমার আননোন, এফ এক্স হচ্ছে ওই এফ এক্সটা আমার যদি নোন হয় মানে জাস্ট সলিউশনটা এটাই থাকবে, মানে এটাই থাকবে হোয়ার এন ইজ দিস, সলিউশনটা আমি বলতে পারবো যে এখানে লিখেছিলাম না দিস ইজ দ্য সলিউশন, এটাই সলিউশন হবে, ঠিক আছে তো। বাট ওই এ এন সমান হচ্ছে ওই জিনিসটা আমি বলবো এন ইজ গিভেন বাই দিস রিলেশন, এন ইজ গিভেন বাই, এবার এনটার এবার এফ এক্স যদি নোন হয় তাহলে এন পাবো, এফ এক্সটা আমার জানা থাকলে যখন পার্টিকুলার অঙ্ক করবো এফ এক্সটা আমার জানা থাকলে এন পেয়ে যাবো। বোঝা গেল ব্যাপারটা, বুঝলি? এই বুঝেছিস? অনেক বড় প্রবলেম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা।
নিশ্চয়ই বুঝতে পারছি। আমি প্রথমে ডিডাকশনটা করলাম কিভাবে কোন কেসে সলিউশন আসে, এই যে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে এইটা, হ্যাঁ, কিভাবে ইউ ইকাল টু ফাংশন অফ এক্স অ্যান্ড ফাংশন অফ টি আকারে করে, দেন তিনটে কেস পাওয়া যায়, ঠিক আছে, ওই রেশিওটা দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায় সেকেন্ড অর্ডার, হ্যাঁ। এবার যেহেতু এইখানে এই যে এই রিলেশনটা থেকে আমি হচ্ছে যেহেতু এটা টি এর ফাংশন, এটা এক্স এর ফাংশন, বোথ আর ইকুয়াল, দেওয়ার পর একটা কনস্ট্যান্ট পাবো, এখান থেকে দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো সেকেন্ড অর্ডার। সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কে এর ডিফারেন্ট মানের জন্য আমি সলভ করবো। কে এর মান যদি 0 হয় তাহলে কোনো বাউন্ডেড সলিউশন পাবো না, কে এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় সেখানেও কোনো বাউন্ডেড সলিউশন পাবো না, কে এর মান লেস দ্যান 0 হলে একটা বাউন্ডেড সলিউশন পাবো, যার ফর্ম হচ্ছে এইটা। সেটাই এবার আমি করলাম কি, পার্টিকুলার প্রবলেম নিয়ে দুটো ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, এটা দুটো ইনিশিয়াল কন্ডিশন এখানে আরবিট্রারি ধরা আছে, বাট এটাও তো নোন যদি হয় তখন অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এটা বলে দিলে এবার এটা সাইন এক্স বা অন্য কিছু, তাহলে তুই পারবি সেই হিসাবে, ঠিক আছে তো ব্যাপারটা এই জিনিসটা। দেন এই দুটো কন্ডিশন পর পর ইউজ করতে থাকলাম। আমি চাই হচ্ছে দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের 0 ইজ দ্য সলিউশন, আমরা এর আগেও দেখেছি। তাহলে 0 ইজ দ্য যদি সলিউশন হয় তাহলে আমরা নন জিরো সলিউশন আমি বার করতে চাই, নন জিরো সলিউশন আমি বার করতে চাই। নন জিরো সলিউশন বার করার জন্য আমার কখন কোন কেসে নন জিরো সলিউশন হবে সেটা আমার করতে হবে। এটা বিভিন্ন পরপর যে কন্ডিশন গুলো গিভেন ছিল সেই প্রথমে দুটো বাউন্ডারি কন্ডিশন ইউজ করলাম। বাউন্ডারি কন্ডিশন প্রথম এক্স ইকাল টু 0 আমি হচ্ছে ইউ 0, টি 0 করলাম, সেখান থেকে আমি দেখলাম C3 ইন্টু দিস ইকাল টু 0। এবার যদি এটা 0 হয়ে যায় তাহলে টোটাল সলিউশনটা 0 চলে আসবে, কারণ এখানে বসালে এটা 0, তাহলে টোটাল সলিউশনটা 0, তারপর C3 0। C3 যদি 0 হয়ে যায় সলিউশন আমার হাতে এখন এটা C4 থাকলো। এবার আবার ইউ এল টি পুট করলাম, সেটা 0, সেখানে যদি এইটা 0 হয়ে যায় এগেন সলিউশন 0 হয়ে যাবে, এগেন সলিউশন 0 হয়ে যাবে। আবার সাইন আপ পিএল যদি 0, C4 যদি 0 হয়ে যায় সলিউশন 0 হয়ে যাবে, তাহলে সাইন আপ হচ্ছে পিএলটা 0 হবে, সেখান থেকে পি এর একটা মান পেলাম, বোঝা গেল? দেন আমি বসিয়ে দিলাম, দেন আবার দুটো ইনিশিয়াল, তাহলে এই জিনিসটা আমি পেয়ে থাকলাম। এইবার হচ্ছে দুটো ইনিশিয়াল কন্ডিশন ইউজ করলাম, বিভিন্ন কেসে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমি সলিউশন গুলো বার করে ফেললাম, বোঝা গেল? বাট আলটিমেটলি লাস্টে কিন্তু এন এর মধ্যে এফএক্স আননোন, তো তাহলে ইন্টিগ্রেশনটা রয়ে গেল। ইন্টিগ্রেশনটা তাড়াতে গেলে এফএক্সটাকে নন হতে হবে, এফএক্স নন হলে ইন্টিগ্রেশন বেরিয়ে যাবে, এন বেরিয়ে যাবে, সলিউশন তো বেরিয়ে যাবে। এটা দেখবি ভালো করে, এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তো অবভিয়াসলি তো সলভ করতে তো আসবেই সেপারেশন অফ ভেরিয়েবলস মেথডে, বোঝা গেল? বুঝেছিস রে? হ্যাঁ, তাহলে কর এগুলো।